নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস। আর আজকে আপনাদের জন্য আমি অম্বিত নিয়ে এসেছি প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত মামাবাবু সমগ্রের গল্প ড্রাগনের নিঃশ্বাস। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ড্রাগনের নিঃশ্বাস। বেলা প্রায় 8টা। আমার দাড়ি কামানো, স্নান করা, চা খাওয়া সব শেষ হয়েছে। খবরের কাগজটা আষ্টে পৃষ্ঠে মায়ে বিজ্ঞাপনগুলো পর্যন্ত পড়ে ফেলেছি, তবু মামাবাবুর দেখা নেই। অথচ কাল থেকে ঠিক হয়ে আছে সকাল 8:30টায় আমরা নিশ্চিত বেরোব। কলকাতার বাইরে মাইল 10-এর মধ্যে একটা চমৎকার দিঘিওয়ালা বাগান বিক্রি আছে। মামাবাবু সেটি কিনবেন বলে মনে করেছেন। সেটি দেখবার জন্যই আমাদের যাওয়ার কথা। আসলে মাছ ধরবার একটা কায়েমি সুবিধা হবে বলে আমার উৎসাহ এ ব্যাপারে একটু বেশি। ঘড়ির কাঁটা আরও মিনিট 15 এগিয়ে গেল। এবার আমি সত্যি একটু অধৈর্য হয়ে পড়লাম। যা রাখতে পারবে না সেরকম কথা দেওয়া কেন বাপু? এই সকালটা একটু সুইমিং করেও তো আসতে পারতাম। মামাবাবুকে তোর চিনতে আমার বাকি নেই। এমন গেঁতো আলসে লোক বাঙালির ভিতরেও দুটি আছে কিনা সন্দেহ। কোনো রকমে নিখিল ভারত নিদ্রা প্রতিযোগিতায় একটি ব্যবস্থা করলে মামাবাবু যে আর সকলকে অনায়াসে 7 রাত্রি পিছনে ফেলে যেতে পারবেন, এ বিষয়ে আমি বাজি ধরতে পারি। হ্যাঁ, ঘুম বটে। স্বয়ং কুম্ভকর্ণকে নাক ডাকার 2-1টা প্যাঁচ মামাবাবু শিখিয়ে দিতে পারেন। নিদ্রাটাকে এমন একটা চারুকলা হিসেবে আর কেউ বোধহয় কখনো চর্চা করেনি। সকাল, বিকেল, দুপুর, রাত্রি সময়ের বাছবিচার নেই, শয্যার তারতম্য নেই। যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে মামাবাবু সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তে পারেন ও পড়েও থাকেন। প্রচুর নিদ্রা ও তার সঙ্গে পর্যাপ্ত ভোজ মিললে যা হয় তাই হয়েছে। একে ছোটোখাটো গোলগাল মানুষ, তার উপর এই রকম প্রশ্রয় পেয়ে পেয়ে চেহারাটি দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় সমান হয়ে উঠেছে। এই মামাবাবুই বার্মার সুদূর জঙ্গলে প্রসপেক্টরের মতন কঠিন কায়িক পরিশ্রমের কাজে একদিন চরম কষ্টসহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, এ কথা বিশ্বাস করা শক্ত। বার্মায় মামাবাবুর শেষ কর্মস্থল হল মিচিনা। সেখান থেকে গত বছর চাকরি থেকে পেনশন নিয়ে হঠাৎ কী খেয়ালে তিনি আবার বাংলায় ফিরে এসে বাস করছেন। হঠাৎ বললাম এই জন্য যে মামাবাবু যে কখনো বাংলায় ফিরে আসবেন এ আশা তার আত্মীয় স্বজনের কোনো দিন ছিল না। বিলেত থেকে মাইনিং পাশ করবার পর যখন সবাই আশা করেছিল যে তিনি দেশে এসে একটা ভালো আয়েশি চাকরি অনায়াসে জোগাড় করে নেবেন, তখন তিনি সাধ করে গিয়েছিলেন বার্মার দুর্গম অঞ্চলে অত্যন্ত কঠিন পরিশ্রমের ও তদানুপাতে অত্যন্ত অল্প মাইনের চাকরিতে, শুধু যেন বিপদের লোভে। বার্মাকেই একরকম ঘর বাড়ি করে তোলবার পর আবার সব পাত্তাড়ি গুটিয়ে বাংলাদেশে তিনি ফিরে আসবেন তা কেউ ভাবেনি। কিন্তু বয়স হবার সঙ্গে সঙ্গে সব রকম উৎসাহতেই বোধহয় ভাঁটা পড়ে আসে। তাছাড়া মাবাবুর ভেতর চিরকাল একটা আরামপ্রিয় নিষ্কর্মা জমিদারি মনোভাব লুকিয়েছিল বলে আমার ধারণা। বাংলাদেশে ফেরবার পর এখানকার জলো হাওয়ায় সে মনোভাবটি বেশ সহজেই বিকশিত হয়ে উঠেছে। খাওয়া আর ঘুম ছাড়া তার কোনো বিষয় উৎসাহ আছে বলে আমার মনে হয় না। ওজনে নিয়মিত বাড়া ছাড়া আর কোনো পরিবর্তন তার নেই। ঘড়িতে 8:30। এবার অত্যন্ত বিরক্ত হয়ে উঠলাম। একটা দিনও কি একটু সময় উঠতে নেই? মামাবাবুর মগ চাকর মংপোকে উপরে মামাবাবুর ঘরের দিক থেকে নেমে আসতে দেখে জিজ্ঞাসা করলাম, কিরে, মামাবাবু এখনো ওঠেনি ঘুম থেকে? বাবু, মংপো সরল বাংলায় জবাব দিলে, না না, তিনি তো এখন জাগাচ্ছেন। মংপো বার্মিজ হলে কি হয়, বাংলা ভাষার প্রতি তার অসীম অনুরাগ। মামাবাবুর সঙ্গে গত 6 বছর বার্মায় থাকলেও বাংলা শেখবার বিশেষ সুবিধে তার হয়নি। এই 1 বছর বাংলাদেশে এসে বাস করেই সে কিন্তু যথাসম্ভব সে দুঃখ ঘুচিয়ে এ ভাষা দখল করে নিয়েছে। শুধু দখলই সে করেনি, নবীন উৎসাহে বাংলা ছাড়া আর কিছু সে ব্যবহার করে না, এবং আমাদের মাঝে মাঝে সেজন্য কম বিপন্ন হতে হয় না। আপাতত মংপোর কথার অর্থবোধ অতি সহজ হলেও ব্যাপারটায় আরও বিস্মিত ও বিরক্ত হয়ে উঠলাম। জাগাচ্ছেন অর্থে মংপো নিশ্চয়ই জাগ্রত আছেন বোঝাতে চেয়েছে।
কিন্তু মা বাবুর এই রকম আচরণের অর্থ তাতে আরও দুর্বোধ্য হয়ে ওঠে। সব ঠিকঠাক করে এবং সময় মতো ঘুম থেকে উঠেও তিনি আমায় এখানে অপেক্ষা করিয়ে রেখে দিব্যি নিজের ঘরে বসে আছেন। বেশ রাগের সঙ্গেই সিঁড়িটা সশব্দে কাঁপিয়ে উপরে উঠে গেলাম। মা বাবুর ঘরের দরজা খোলা। তিনি ঘুম থেকে উঠেছেন, কিন্তু এখনও বিছানা ছাড়েননি। বেশ আরাম করে কোমর পর্যন্ত একটা চাদর চাপা দিয়ে একটা নতুন শিকারের মাসিক পত্র পড়ছেন। আমায় ঢুকতে দেখেও কোনো রকম মুখের বিকার তার দেখা গেল না। আমার দিকে মুখ না ফিরিয়েই যেন ইংরেজি পত্রিকাটিকেই সম্ভাষণ করে একটু মধুর হেসে বললেন, কিরে, ঘুম ভাঙলো? রাগের চোটেই উত্তর আর মুখে দিয়ে বের হলো না। কিন্তু চুপ করেই বা কতক্ষণ রাগ করে দাঁড়িয়ে থাকা যায়, সে রাগ যদি কারোর চোখে না পড়ে? মা বাবু শিকারের পত্রিকায় এমন তন্ময় যে আমার প্রতি কোনো রকম মনোযোগ দেবার লক্ষণই তার নেই। অগত্যা রাগটা সশব্দে প্রকাশ করতেই হলো। বেশ একটু কড়া গলায় আরম্ভ করলাম, আচ্ছা মা বাবু। মা বাবুর কোনো প্রকার পরিবর্তন নেই। কাগজের উপর চোখ রেখেই তিনি বললেন, ওই ড্রয়ারে বিস্কুটের টিন আছে, বার করে নে। আর এই ট্রেতে চা। চা বিস্কুট খেতে আমি আসিনি। এবার আমার কণ্ঠস্বরের তীব্রতায় মামাবাবুরও চমক ভাঙল। আমার দিকে ফিরে একটু অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তবে? তবে তবে মানে? আজ আমাদের কোথায় যাওয়ার কথা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মামাবাবু একটু হাসলেন। সেই বাগানটা দেখতে তো, কিন্তু সে তো আজ আর হয় না। কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি এমন আপনার জরুরি রাজকাজ আছে শুনি? কাজ 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 একটু রয়েছে যে। মামাবাবু একটু কিন্তু হয়েই বললেন, আজ এই মিস্টার মর্গানের সঙ্গে একবার দেখা করতেই হবে। বেশ একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, মিস্টার মর্গ্যান? সেটা আবার কি? মিস্টার মর্গান এই যে সায়ামের শিকার বলে কাগজে একটা প্রবন্ধ লিখেছেন। এবার আবার চটে উঠে বললাম, তিনি প্রবন্ধ লিখেছেন, আপনারও পড়া হয়েছে, তারপর আবার দেখা করবার কি আছে? মামাবাবু যেন অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বললেন, বারে, দেখা করতে হবে না? এরকম একটা আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার? সায়ামের শিকার করতে যাওয়ার ভিতর আশ্চর্যটা কোথায় শুনি? যে কেউ সেখানে যেতে পারে। আহা, শিকারে যাওয়া নয়, মর্গ্যান যে একটা আশ্চর্য ঘটনার কথা লিখেছেন। সায়ামের উত্তরে মানে লুং পাহাড়ের পূর্বে প্রতি বছর এক জাতের বিগড়ি হাঁস সেখানে আসে শীতের সময়। আর বছর মর্গ্যান নাকি একটাও হাঁস সেখানে দেখতে পাননি। সত্যি মামাবাবু? একেবারে অবাক হয়ে বললাম, তার জন্যই আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন? এ তো জলের মতন সোজা। বিগড়ি হাঁসের পাল এবার হয়তো আসেইনি সেখানে। মামাবাবু গম্ভীর হয়ে বললেন, না 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 না, সেটা হতে পারে না, কখনোই হতে পারে না। যাযাবর হাঁসেদের স্বভাব জানলে তুই এ কথা বলতিস না। অসাধারণ কোনো কারণ না ঘটলে বা কিছু এমন কিছু না হয়ে গেলে তারা প্রতি বছর আকাশপথে একই জায়গায় ফিরে আসবেই। অসাধারণ কারণটা তাহলে কি হতে পারে? জিজ্ঞাসা করলাম। তা বলবো কি করে? মর্গানের কাছে তা জানবার জন্যই তো যাচ্ছি। ভালো করে সবটা বিবরণ নিতে হবে, বুঝলি? মাবাবুকে বাগান দেখতে নিয়ে যাওয়া সম্বন্ধে হতাশ হয়ে জিজ্ঞাসা করলাম, তাই মর্গ্যান কোথায় থাকেন? এই ভারতবর্ষেই কি? মামাবাবু একটু অধৈর্যর সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই কলকাতাতেই আপাতত আছেন। বিলেতের একটা বড় কোম্পানির এজেন্ট। ব্যাংককে ওদের অফিস আছে। আর বছর সেখানে থাকবার সময় সায়েমের উত্তর অঞ্চলে শিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল তারই কথা এই কাগজে লিখেছেন। একবার শেষ চেষ্টা করে বললাম, বিগড়ি হাঁসের রহস্যটা কি না জানলেই নয়? সুদূর সায়েমের উত্তরে কি হয়েছে না হয়েছে আমাদের তা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? মামাবাবুকে চুপ করে থাকতে দেখে একটু আশান্বিত হয়ে আবার বললাম,
একবার মধুর চোঙার একটা মৌমাছি থেকে কুহকের দেশে অত বড় রহস্যের সূত্র আবিষ্কার করেছিলেন বলে আপনি কি মনে করেন বারবার তাই হবে? রহস্য তো এমনিই পথে ঘাটে ছড়াছড়ি যাচ্ছে। মামাবাবু একটু হেসে বললেন, আচ্ছা, আমি কি তা বলেছি? কিন্তু মর্গ্যানের সঙ্গে একবার দেখা করে এলে ক্ষতি তো কিছু নেই। সেদিন সত্যিই মামাবাবুর সঙ্গে মিস্টার মর্গ্যানের সঙ্গে দেখা করতে যেতে হলো। মিস্টার মর্গ্যান আলিপুরে একটা বেশ বড় গোছের বাড়ি নিয়ে থাকেন। বাড়িতে তিনি একা, স্ত্রী পুত্র আছে, কিন্তু তারা বিলেতেই থাকে। মামাবাবুর কার্ড পাওয়া মাত্র মিস্টার মর্গ্যান এতখানি খাতির করে যে আমাদের অভ্যর্থনা করবেন তা সত্যিই ভাবিনি। দেখলাম মামাবাবুর নাম শুধু বার্মায় নয়, সায়াম ও ইন্দো চায়নার শ্বেতাঙ্গ মহলেও বেশ ভালো রকম পরিচিত। নামটা অত্যন্ত পরিচিত হলেও মামাবাবুকে চাক্ষুষ দেখে মিস্টার মর্গ্যান বোধহয় একটু হতাশই হলেন। তার হতাশাটা খুব অসঙ্গতও নয়। লম্বা চওড়া একজন জোয়ান শিকারীর চেহারা তিনি বোধহয় আশা করেছিলেন। তার জায়গায় গোলগাল নেহাত নিরীহ চেহারার এই ছোট্ট মানুষটি। মিস্টার মর্গ্যানের মুখ থেকে আপনা হতেই বেরিয়ে গেল, আপনি মিস্টার রায়? মামাবাবু হেসে বললেন, কেন, বিশ্বাস করতে পারছেন না নাকি? মিস্টার মর্গ্যান একটু লজ্জিত হয়ে পড়ে বললেন, না 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 না, একেবারেই নয়। তবে কি জানেন, মানে আপনার কীর্তি কাহিনী যা শুনেছি তার সঙ্গে আপনার চেহারার ঠিক মিল পাচ্ছি না। মামাবাবু একটু হেসে ফেললেন, বললেন, সেটা আমার কীর্তির দোষ বটে, এমন চেহারার মর্যাদা রাখতে পারলে না। দুজনে খানিকক্ষণ এমনি হালকা কথাবার্তার পর আসল বিষয়ের আলোচনা শুরু হলো। মর্গ্যান তার শিকারের অভিজ্ঞতা সম্বন্ধে যা যা বললেন, সায়ামের উত্তরের পার্বত্য অঞ্চলে যে জাতের যাযাবর হাঁস প্রতি বৎসর ঝাঁক বেঁধে নামে, তাদের বিষয়ে যেসব বৈজ্ঞানিক গবেষণা দুজনের মধ্যে হলো তার অধিকাংশই আমার কাছে নেহাত জোলো ও দুর্বোধ্য। দুজনের কথায় শুধু এইটুকুই বুঝলাম যে এরকম ঘটনা পক্ষীতত্ত্বের দিক দিয়ে অত্যন্ত অসাধারণ এবং রীতিমতো রহস্যজনক। এমনকি এই সূত্রে যাযাবর পাখিদের সম্বন্ধে প্রচলিত বৈজ্ঞানিক মতবাদ খানিকটা উল্টে যাবার সম্ভাবনাও নাকি আছে। বলাই বাহুল্য যে এসব তত্ত্বকথায় কিছুমাত্র আগ্রহ আমার নেই। দুজনের আলোচনা যত দীর্ঘ হয়ে উঠছিল আমি তত অস্থির হয়ে উঠছিলাম এ প্রসঙ্গ শেষ হবার আশায়। কিন্তু শেষ পর্যন্ত মর্গ্যানের কাছে বিদায় নিয়ে আসবার সময় তার একটা কথা আমাকেও একটু কৌতূহলী করে তুলল। মিস্টার মর্গ্যান মামাবাবুকে বলেছিলেন, দেখুন মিস্টার রায়, আমার এই সামান্য শিকার কাহিনী এত লোকের নজরে পড়বে বলে আমি ভাবতেই পারিনি। কেন বলুন তো, আমাদের মতো আর কেউ এ বিষয়ে খোঁজ নিয়েছে নাকি? জিজ্ঞাসা করলেন মামাবাবু। মিস্টার মর্গ্যান মাথা নেড়ে বললেন, না না, তা ঠিক নয়। ঠিক যাযাবর হাঁসেদের বিষয়ে আপনাদের মতো কেউ খোঁজ করেনি। তবে আমি একটা ভারী মজার চিঠি পেয়েছি কাল। মামাবাবু একটু যেন বেশি উদ্গ্রীব হয়ে বললেন, কিরকম চিঠি? একরকম চোখ রাঙানো চিঠি বলতে পারেন। মিস্টার মর্গ্যান তারপরে হাসলেন, তারপর আবার বললেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চিঠিটা আপনাদেরকেও দেখাই। মিস্টার মর্গ্যান নিজেই পাশের ঘরে উঠে গিয়ে একটা ফাইল নিয়ে এলেন। তা থেকে যে চিঠিটা বার করে আমাদের দেখালেন তা পড়ে সত্যিই আমরা অবাক। সম্বোধন নেই, ঠিকানা, তারিখ, নাম, স্বাক্ষর কিছুই নেই, শুধু টাইপ করা কটি লাইন ইংরেজিতে। বাংলায় তার অর্থ হল, বন্দুক আর কলম চালানো এক জিনিস নয়, সকলকে একসঙ্গে এই দুই সাজে না। আনাড়ির হাতে বন্দুকের চেয়ে অল্প বুদ্ধির হাতে কলম যে বেশি বিপজ্জনক, এ কথা জেনে ভবিষ্যতে শিকার কাহিনী লিখে বাহাদুরির চেষ্টা আশা করি আপনি করবেন না। মিস্টার মর্গ্যান চিঠিখানি পড়ে নিজেই হেসে বললেন, এই এই উদ্ভট রসিকতার অর্থই তো বুঝতে পারছি না মশাই। আমার তুচ্ছ শিকার কাহিনীতে কারুর কোনো রকম চটে উঠবার কারণ তো নেই। মামাবাবু কি যেন বলতে যাচ্ছিলেন। মিস্টার মর্গ্যান তাকে বাধা দিয়ে বললেন,
আমার অবশ্য কি মনে হয় জানেন, এই আমার কোনো জানা বন্ধুর বেনামি ঠাট্টা। শিকার আমার ভাই বলে এরকম তামাশা করেছে। মা বাবু কি বলতে যাচ্ছিলেন কে জানে, কিন্তু মিস্টার মর্গ্যানের এই কথার পর আর কিছু তিনি জিজ্ঞাসা করলেন না। মিস্টার মর্গ্যানের কাছে বিদায় নিয়ে আমরা যখন বাড়িতে ফিরলাম তখন বেশ বেলা হয়েছে। স্নানাহারের চেষ্টা না করে মা বাবুকে সেই অবস্থাতেই লাইব্রেরি ঘরের দিকে যেতে দেখে জিজ্ঞাসা করলাম, আপনার সমস্যা কি এখনো মিটল না? মা বাবু গম্ভীর মুখে শুধু বলে গেলেন, এই তো শুরু। মা বাবু অত্যন্ত রহস্যজনকভাবে কথাটা বললেও মনে মনে তাঁর সন্দেহকে বিশেষ আমল আমি দিইনি। মর্গ্যানের সঙ্গে দেখা করে আসবার পর দুদিন একটি মফস্বল ফুটবল টিমের হয়ে বাইরে খেলতে যেতে হয়েছিল। ফিরে এসে মা বাবুর কাণ্ডকারখানা দেখে আমি অবাক। এসব কি হচ্ছে মা বাবু? কই, কি আর হচ্ছে? এই 4টে বন্দুক, একটা ছোট কোলাপসিবল তাঁবু, একটা ওষুধের বাক্স, একটা দূরবীন, আর এই গোটা কতক। মা বাবুর ফিরিস্তিতে বাধা দিয়ে বললাম, তা তো বুঝলাম, কিন্তু এসব কেন? মা বাবু যেন অত্যন্ত সংকুচিতভাবে বললেন, একটু বেরোতে হবে। বেরোতে হবে? কিন্তু কোথায়? নেহাত যেন লিলুয়া যাওয়া হচ্ছে এই ভাব করে বললেন, এই প্রথমত ব্যাংকক, তারপর সেখান থেকে রেলে উত্তরাদিত, তারপর সেখান থেকে নৌকায় পার হয়ে হাঁটা পথে লুয়াং পাহাড়ের পূর্বে। মানে মানে আপনি যাবেন সেই পাণ্ডব বর্জিত জঙ্গল পাহাড়ের দেশে? মামাবাবু যেন একটু ক্ষুণ্ণ হয়ে বললেন, বারে, না গেলে চলে কি করে? না গেলে চলে কি করে মানে? কটা বিগড়ি হাঁসের উড়ো খবরের জন্য সেই সায়ামের জঙ্গলে যাবেন আপনি? মানে আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? মামাবাবু তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে পাশের টেবিল থেকে একটা ছোট খবরের কাগজ তুলে আমার হাতে দিয়ে বললেন, বিগড়ি হাঁসের রহস্যটা এত সোজা মনে করো না, পড়ে দেখো। কাগজটা আগের দিনের। মফস্বলে ফুটবলে মেতে থাকার দরুন আমি মনোযোগ দিয়ে কাগজটা পড়েই দেখিনি। দেখলাম কাগজের একটা জায়গায় লাল কালিতে দাগ দেওয়া। দাগ দেওয়া সংবাদটি পড়ে সত্যিই স্তম্ভিত হলাম। আমরা দেখা করে আসবার দিনই মিস্টার মর্গ্যানকে তাঁর বাড়িতে কোনো অজানা আততায়ী রাত্রে আক্রমণ করে। মিস্টার মর্গ্যান বাড়িতে একাই থাকেন, তাঁর চাকররা থাকে আলাদা। তারা এই আক্রমণের কিছুই জানতে পারেনি। পরের দিন সকালে তার খাস বেয়ারা তার শোবার ঘরে একেবারে অজ্ঞান অবস্থায় মিস্টার মর্গ্যানকে দেখতে পায়। মিস্টার মর্গ্যান হয়তো প্রাণে বাঁচবেন, কিন্তু হাসপাতালে তার অবস্থা সংকটাপন্ন। এখনও তার জ্ঞান হয়নি। খবরটা পড়ে অত্যন্ত বিস্মিতভাবে মা বাবুকে জিজ্ঞাসা করলাম, খবরটা খুব দুঃখের, কিন্তু এর সঙ্গে আপনার বিগড়ি হাঁসের কী সম্বন্ধ আছে তা তো জানতে পারলাম না। এ তো পুলিশের তদন্তের ব্যাপার। তাদের কাছে খোঁজ নিয়েছেন? নিয়েছি। তারা কি বলছে? মা বাবু অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বললেন, তারা মর্গ্যানের এক বাবুর্চির তল্লাশি করছে। কদিন আগে চুরি করবার জন্য মর্গ্যান তাকে গালমন্দ করে তাড়িয়ে দেন। পুলিশের বিশ্বাস সেই রাগের প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো এরকম মর্গ্যানকে আক্রমণ করেছে। ব্যাস, তারা তো চুকেই গেল। আর আমাদের এ নিয়ে ভাবনার কি আছে? মা বাবু গম্ভীর হয়ে বললেন, না না না, পুলিশের এ ব্যাখ্যা আমার বিশ্বাস হচ্ছে না। অবাক হয়ে বললাম, বিশ্বাস হয় না? না বিশ্বাস হওয়ার কি আছে শুনি? আক্রোশের বশে এরকম আক্রমণের কথা তো হরদম শোনা যায়। তাছাড়া যদি অন্য কোনো রকম সন্দেহ থাকে, তাহলে তার মীমাংসা তো এই কলকাতাতেই হওয়া সম্ভব। মা বাবু ঘাড় নেড়ে বললেন, না না না, এ রহস্যের সূত্র সেই সুদূর সায়ামে আছে বলে আমার ধারণা, এবং আমায় যেতেই হবে। খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে যখন বুঝলাম মা বাবুর এই সংকল্প টলবার নয়, তখন জোর গলায় হাঁক দিয়ে মংপোকে ডাকতেই হলো। মংপো এসে দাঁড়াতেই বললাম, আমার বিছানাপত্র গুছিয়ে নে মংপো। মা বাবু অবাক হয়ে বললেন, সে কি, তুই সেই জঙ্গলে কোথায় যাবি?
আমি এবার তো একাই যাব ঠিক করেছি। একটু রাগের সঙ্গেই বললাম, হ্যাঁ, আপনাকে একা যেতে দিচ্ছি। এই আয়েশি অথর্ব শরীর নিয়ে আপনি যে ফ্যাসাদ বাঁধাবেন তা তো বুঝতেই পারছি। সঙ্গে থাকলে তবু সামলাতে পারবো। মা বাবু একটু হেসে বললেন। বেশ, চল তাহলে। তারপর মংপোকে আদেশ দিলেন, যা, ছোটবাবুর বিছানাও বেঁধে নে, আর একটা মশারি আর বন্দুকও দিবি। মংপোর তবু নড়বার নাম নেই। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? কিরে, যা, দাঁড়িয়ে আছিস কেন? মংপো গভীরভাবে বললে, আমি গেলাম। হ্যাঁ, গেলাম কি রে? কি হলো হঠাৎ? মংপো বেশ জোরের সঙ্গে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম। এবার তার কথার মানেটা বুঝে উচ্চস্বরে হেসে উঠলাম। মা বাবু কোনো রকমে হাসি চেপে বললেন, কি ব্যাটারে তুই! বুঝেছি বুঝেছি, ভেবেছিলাম এ যাত্রায় সঙ্গী আর কাউকে করব না, তার হলো না। আচ্ছা, তুইও চ। মংপো দাঁত বার করে হেসে ঘর থেকে বেরিয়ে গেল। জাহাজে কালাপানি পার হয়ে ও সিঙ্গাপুর ঘুরে ব্যাংকক পৌঁছে যেদিন উত্তরাদিত যাবার টানা রেলপথে ট্রেনে উঠে বসলাম, তখনও সমস্ত ব্যাপারটা আমার কাছে নেহাত ছেলেমানুষি বলে মনে হচ্ছে। ইংরেজিতে ওয়াইল্ড গুজ চেজ বলে যে কথা আছে, আমরা একেবারে সত্যি সত্যি তাই করতে চলেছি বলে আমার ধারণা। কোথায় একটা তুচ্ছ শিকারের কাহিনীতে কি বাজে খবর বেরোলো কটা বুনো হাঁস নিয়ে, আর আমরা তার পেছনে ছুটলাম হন্তদন্ত হয়ে। এরকম পাগলামির কোনো মানে হয়? নেহাত দেশ ভ্রমণটাই লাভ। ব্যাংকক থেকে উত্তরাদিত রেলে 12 ঘন্টার পথ। ট্রেনে যেতে যেতে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত দেখলেই যেন বাংলাদেশের ভেতর দিয়েই যাচ্ছি মনে হয়। মাঝে মাঝে চাষাদের কুটিরের একটু আলাদা চেহারা ও তাদের নতুন ধরনের পোশাক না দেখলে বুঝতেই পারতাম না যে অন্য কোনো দেশে এসেছি। উত্তরাদিতে নেমে এবার নৌকায় নান নামে জনপদের দিকে রওনা হলাম। এইবার প্রাকৃতিক দৃশ্য একটু বদলাতে শুরু করেছে। ধানের চাষই এখানকার লোকেদের প্রধান অবলম্বন, এবং তার সঙ্গে জংলি কাঠের কারবারও আছে। সেগুন, আবলুস প্রভৃতি দামি কাঠের ওটি একটি বড় কেন্দ্র। উত্তরাদিত থেকে নান 100 মাইলের সামান্য কিছু বেশি। বর্ষাকালে বন্যার সময় স্টিমার পর্যন্ত চলে এ পথে। এখন শীতের গোড়ায় জল কমে যাওয়ার দরুন এই পথটুকু পার হতেই আমাদের দিন 10 লেগে গেল। নানকে ঠিক শহর বলা যায় না, গ্রামও ঠিক নয়। সায়ামের বিখ্যাত লাও সর্দারের এটি একটি প্রধান রাজধানী হলেও এখনও শহরের পর্যায়ে ওঠেনি। লাও সর্দারের অবস্থা আজকাল খারাপ হয়ে গেছে, কিন্তু আগেকার জাঁকজমক একেবারে চলে যায়নি। কুবলাই খাঁর দ্বারা বিতাড়িত হবার আগে তারা যে এককালে চীনের অধীশ্বর ছিল, সে গৌরব তারা ভোলেনি। সরকারি সুপারিশপত্র থাকার দরুন আমাদের খাতির যত্ন খুব ভালো রকমই হলো। বিশেষ করে অশ্বত্থামা নামে একজন তরুণ লাও সর্দার আমাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে একরকম দিনরাত্রের সঙ্গী হয়ে উঠল। অশ্বত্থামা আসলে অশ্বত্থামা শব্দের অপভ্রংশ। এখানকার বড় বড় সম্ভ্রান্ত বংশীয় লোকেদের চেহারা একেবারে মঙ্গোলীয় হয়েও নামের ভেতর এই রকম প্রাচীন হিন্দু সংস্পর্শের সুস্পষ্ট আভাস পাওয়া যায়। মহাভারতের অনেক বড় বড় নাম ভাঙা চোরা অবস্থায় এদের মধ্যে এখনও প্রচলিত। অশ্বত্থামা বেশ চটপটে, চালাক ও মিশুকে ছেলে। ব্যাংককে ইউরোপীয় স্কুলে সে পড়াশোনা করেছে। ফরাসি ভাষা বেশ ভালোই বলতে পারে, ইংরেজিও কাজ চালানো গোছের পারে। জমিদারি দেখবার জন্য তাকে এখানে একরকম নির্বাসনে থাকতে হয়। আমাদের সঙ্গ পেয়ে সে যেন ধন্য হয়ে গেছে, কিন্তু আমাদের অভিযান সম্বন্ধে তার কিছুমাত্র উৎসাহ নেই, বরং প্রাণপণে সে যেন আমাদের নিরস্ত করতে চায়। শিকার করবার কি আর জায়গা নেই? লুয়াং পাহাড়ের পূর্বে কি এমন শিকার পাবেন শুনি? চলুন না, তার চেয়ে ঢের ভালো জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। বাঘ, হাতি থেকে যত রকমের পাখি চান সব আশ মিটিয়ে শিকার করবেন। এই হলো তার বক্তব্য। তবু লুয়াং পাহাড়ের পূবের উপত্যকা ছাড়া আমরা আর কোথাও যেতে চাই না জেনে সে রীতিমতো বিচলিত হয়ে ওঠে। কেন এরকম বেয়ারা জেদ আপনাদের বলুন তো?
আমি বলছি তো, সেখানে কোনো শিকার আপনারা পাবেন না। কেন বলুন তো? মামাবাবুর চোখের দৃষ্টি যেন একটু তীক্ষ্ণ হয়ে ওঠে। কেন? অশ্বত্থামা কেমন যেন একটু বিব্রত হয়ে বলে, কেন তার নাই বা শুনলেন, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, সেখানে কোনো শিকার পাবেন না। লোকজনের সঙ্গে বুনো শুয়োর পর্যন্ত সেদেশ ছেড়ে পালিয়েছে। এবার অত্যন্ত কৌতূহলী হয়ে উঠে আমি জিজ্ঞাসা করি, এক সেকেন্ড এক সেকেন্ড, কি বললেন? সেখানকার লোকেরা দেশ ছেড়ে পালিয়েছে? মানে পালাবেই বা কেন? অশ্বত্থামা একটু ইতস্তত করে বলে, দেখুন, আপনারা আজকালকার শিক্ষা পাওয়া লোক, যা আপনাদের বিজ্ঞানের সঙ্গে মেলে না তা কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেন। তাই আপনাদের কিছু বলে আমি হাস্য সম্পদ হতে চাই না, তবে আমার আন্তরিক অনুরোধ, আপনারা ওখানে যাবেন না। একটু থেমে সে আবার বলে, গেলে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। মামাবাবু একটু হেসে বলেন, বেশ তো, আপনি তো এখানকার একজন বড় লোক, তো আপনি চলুন না আমাদের রক্ষাকর্তা হয়ে। আমি? হঠাৎ অশ্বত্থামার চোখে যে ভয়ঙ্কর আতঙ্ক ফুটে ওঠে তা সত্যি বিস্ময়কর। না 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 না, আমার যাওয়া অসম্ভব। বলে সে ঘর থেকেই বেরিয়ে যায়। আমরা বিমূঢ়ভাবে পরস্পরের মুখের দিকে তাকাই। আমাদের কোনো ক্রমে এই অভিযান থেকে নিরস্ত করতে না পেরে বিশেষ দুঃখিত হলেও অশ্বত্থামা আমাদের সাহায্যের ত্রুটি করলে না। নান থেকে লুয়াং পাহাড়ের পথ অপেক্ষাকৃত দুর্গম। কোনো রকম যানবাহন সেখানে চলে না, টাট্টু ঘোড়াই একমাত্র অবলম্বন। অশ্বত্থামা আমাদের ভালো 3টে টাট্টু তো দিলেই, তার সঙ্গে বেশ প্রচুর রকমের রসদও দিলে। তার দৃঢ় বিশ্বাস লুয়াংয়ের অভিশপ্ত উপত্যকায় আমরা খাবার সংগ্রহ করা বিষয়েও বিপদে পড়ব। যাবার আয়োজন সম্পূর্ণ, বাইরে টাট্টু ও বাহকেরা তৈরি। অশ্বত্থামা তখনও একেবারে হাল ছাড়েনি। আসল বিপদটা যে কি তা কিছুতেই স্পষ্ট করে বলতে রাজি না হলেও শেষ পর্যন্ত আমাদের নানাভাবে ঘুরিয়ে সে যা বোঝাতে চেষ্টা করলে তা এই যে সেই উপত্যকায় গেলে আর কেউ ফেরে না। ডিকসন নামে একজন খনিতত্ত্ববিদ সাহেব এই বছরই গোয়ারতুমি করে লোক লস্কর নিয়ে সেখানে গিয়ে কি অবস্থায় পড়েছেন তার বিবরণও সে বলতে ভুলল না। ডিকসন সাহেব ইতিপূর্বে এ অঞ্চলে আরও কয়েকবার নাকি যাতায়াত করেছেন। এধারে ধোঁয়াহীন কয়লার খনি পাওয়া যেতে পারে বলে তার ধারণা বসে অনেক ঘোরাঘুরি করে এ পর্যন্ত তিনি কোনো ফল পাননি। এবার লোক লস্কর নিয়ে সেই সন্ধানে যাওয়ার সময় অনেকেই তাকে বারণ করে, কিন্তু তিনি কারোর কথা না শুনে অগ্রসর হন। কিছুদিন বাদেই তার সঙ্গের লোকদের প্রায় সকলেই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে আসে। তিনি এখনো প্রাণে বেঁচে আছেন কিনা এবং থাকলেও তার যে কি অবস্থা হয়েছে তা কেউ জানে না। অশ্বত্থামার বিবরণ শুনে মামাবাবু জিজ্ঞাসা করলেন, লুয়াং উপত্যকা চিরদিনই কি এরকম অভিশপ্ত নাকি? না না, চিরদিন কেন হতে যাবে? 2 বছর আগেও এই উপত্যকা চাষিদের স্বর্গ বললেই হয়। প্রতি 10 মাইল অন্তর জাপানি আড়তদারেরা তখন ধান কিনবার কুঠি বসিয়েছে, কারণ এদিককার মতো উঁচু দরের ভালো চাল সমস্ত সায়ামে হয় কিনা সন্দেহ। তারপর তো অচম্বিতে এইসব সর্বনাশ। মামাবাবু অশ্বত্থামার কথায় বাধা দিয়ে বললেন, আচ্ছা, এখানকার চাল জাপানেই বেশি চালান যায় তাই না? সমস্ত রকমের চালই তো বলতে গেলে জাপান যায়। মামাবাবু আবার জিজ্ঞাসা করলেন, আড়তদারেরা সব এখন কোথায়? কোথায় আর, লোকেদের সঙ্গে। চাষাবাদ নষ্ট হয়ে যেতে তারাও একে একে সরে পড়েছে। সমস্ত লুয়াং উপত্যকায় মানুষ অধিবাসীদের মধ্যে 2-1টা জাপানি আড়তদারি টাকার লোভে এখনো হয়তো পড়ে আছে। তাদের দাদন দেওয়া ফসল এই শীতে নিজেরাই যথাসম্ভব কেটে সরে পড়তে পারলে বাঁচে। মামাবাবু অত্যন্ত গম্ভীর হয়ে খানিক চুপ করে থেকে বললেন, সায়ামের গভর্নমেন্ট এ বিষয়ে কি করছেন? এত বড় একটা জায়গা, যে কারণেই হোক এরকম জনশূন্য হয়ে যাওয়া সম্বন্ধে তারা কি একেবারে উদাসীন? উদাসীন ঠিক বলা যায় না,
কিন্তু জানেনই তো, এই সুদূর সীমান্ত প্রদেশের খবর প্রথমত সহজে সেখানে পৌঁছয় না, দ্বিতীয়ত সরকারি কলের চাকা চিরদিনই ঘোরে অতি আস্তে। এ ব্যাপারটায় সরকারি টনক এখনো ঠিকভাবে নড়েনি। তাছাড়া ব্যাপারটা সরকারি মহলেও এখনো ওই আজগুবি কল্পনা বলেই উড়িয়ে দিতে চায়। মামাবাবু এবার একটু হেসে বললেন, আজ কবি কল্পনা বলে তো মনে হতেই পারে অশ্বত্থামা। এই বিংশ শতাব্দীতে আগুনের নিঃশ্বাস ফেলা জীবন্ত বিরাট ড্রাগনের অস্তিত্ব কেমন করে সহজে বিশ্বাস করা যায় বলুন তো? কথাটা শুনে আমি তো চমকে উঠলামই। অশ্বত্থামা যেন আরো অবাক হয়ে গেছে মনে হলো। খানিক চুপ করে অবাক হয়ে তাকিয়ে থেকে সে বললে, আপনি আপনি তাহলে শুনেছেন সবটা? মামাবাবু শান্তভাবে বললেন, হ্যাঁ, শুনেছি। কুসংস্কার নিয়ে হাস্যাস্পদ হবার ভয়ে আপনার মতো সকলের তো নেই। কাল আপনার কাছে আভাস পেয়েই আমি আর 5 জনের কাছে এ বিষয়ে খোঁজ করি। সংকোচ করা তো দূর, অত্যন্ত উৎসাহ ভরেই সবাই যথাসম্ভব রং ফলিয়ে ড্রাগনের কাহিনী আমায় জানিয়েছে। অবশ্য আমার তাতে অভিযানের উৎসাহ আরো বেড়েই গেছে বৈকি। আপনি আপনি ভুল করছেন মিস্টার রায়। এসব ব্যাপারে লোক একটু রং ফলিয়েই বলে থাকে বটে, তবু এর ভিতর কোনো সত্যতা নেই তা মনে করবেন না। আপনি যখন সব জেনেই ফেলেছেন তখন বলি শুনুন। এই ড্র্যাগনের আবির্ভাব আমাদের কাছে নেহাত আকস্মিক নয়। আজ 500 বছর ধরে লাউদের মধ্যে এই বিশ্বাস চলে আসছে যে সায়ামের উত্তরের পাহাড়ে দেবতা রূপে যেদিন ড্রাগন দেখা দেবে সেদিন থেকেই পৃথিবীতে নতুন যুগের সূত্রপাত হবে। আজ ড্র্যাগনের আবির্ভাব তাই আমরা সহজেই বিশ্বাস করতে পেরেছি। একটু থেমে আমাদের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে অশ্বত্থামা আবার শুরু করলে, পশ্চিমের শিক্ষা আপনাদের মতো আমিও কিছু পেয়েছি মিস্টার রায়, কিন্তু আমার প্রাচ্য মন তার কাছে একেবারে দাসত্ব স্বীকার করেনি। আমি এখনো বিশ্বাস করি যে পশ্চিমের বিজ্ঞান যা কল্পনাও করতে পারে না এমন অনেক রহস্য এখনো পৃথিবীতে আছে। যত আজগুবি মনে হোক, আমি জানি এই ড্র্যাগনের কথা মিথ্যা নয়। তাছাড়া ড্র্যাগনের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ ইচ্ছে করলে আমি আপনাদের এখনই দেখাতে পারি। অশ্বত্থামা অত্যন্ত শান্তভাবে কথাগুলো বললেও মামাবাবু পর্যন্ত চমকে উঠলেন। প্রত্যক্ষ প্রমাণ কিরকম? হ্যাঁ, প্রত্যক্ষ প্রমাণই বলতে পারেন। কাল রাত্রে একজন চীনে প্রায় অর্ধমৃত অবস্থায় নান এসে পৌঁছেছে লুয়াং পাহাড় থেকে। তার একটা কাঁধ ও হাত একেবারে আগুনে ঝলসানো। আপাতত সে অজ্ঞান অবস্থায় আমার এই অতিথিশালায় আছে। জ্ঞান হারাবার আগে মাত্র 2টি কথা সে বলতে পেরেছিল। উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলাম, কথা দুটি কি? অশ্বত্থামা গম্ভীরভাবে বললে, ড্র্যাগনের নিঃশ্বাস। মামাবাবু ভিতরে ভিতরে আমারই মতো উত্তেজিত হয়ে উঠলেও বাইরে তেমন কোনো লক্ষণ প্রকাশ করেননি। এখনো বেশ শান্তভাবেই বললেন, আচ্ছা, আমরা অভিযানে বেরোবার আগে তাকে একবার দেখতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। বলে অশ্বত্থামা উঠে পড়ল। অশ্বত্থামার অতিথিশালায় যে ঘরটি আমাদের থাকবার জায়গা হয়েছিল তারই পাশের লম্বা বারান্দা দিয়ে অশ্বত্থামা খানিক দূরে আমাদের নিয়ে গিয়ে একটা ঘরে হাজির করলে। ঘরের মাঝখানে একটি বিছানার 4 ধারে বেশ ভিড় জমে গিয়েছে ইতিমধ্যেই। অশ্বত্থামাকে আমাদের সঙ্গে আসতে দেখে তারা সরে গেল একপাশে। চীনে লোকটি এখনো অজ্ঞান অবস্থায় এক পাশ ফিরে শুয়ে আছে। ডান কাঁধ ও পিঠটা আগুনে ঝলসে এমন একটা চেহারা হয়েছে যে তাকাতে ভয় হয়। পোড়া ঘায়ের ওপর স্থানীয় কোনো মলম লাগানো হয়েছে। লোকটার আগুনে ঝলসানো পিঠ দেখেই হয়তো ফিরে আসতাম। হঠাৎ অজ্ঞান অবস্থাতেই যন্ত্রণায় কাতরে লোকটা চিৎ হবার চেষ্টা করলে সেই মুহূর্তে তার মুখ দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে গেলাম। এ যে লি সিন, আমাদের কুহকের দেশের সেই ভয়ঙ্কর অভিযানের সঙ্গী ও সহায়। ভুলক্রমে সন্দেহ করে আমি যার প্রতি একদিন চরম অবিচার করেছিলাম। নিয়তির কি আশ্চর্য সংঘটন! লি সিন আমাদের এই নতুন অভিযানের পথে এই অবস্থায় উদয় হবে
কে ভাবতে পেরেছিল? মা বাবুর সঙ্গে চোখাচোখি না হলে আমি হয়তো মনের উচ্ছ্বাস প্রকাশ করেই ফেলতাম, কিন্তু মা বাবুর চোখের ইশারায় বুঝলাম লি সিনকে যে আমরা চিনি এ কথা তিনি প্রকাশ করতে চান না। মা বাবুর এই অদ্ভুত খেয়ালে অত্যন্ত বিস্মিত হলেও নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে এলাম। মা বাবু সোজা সেখান থেকে বেরিয়ে এসে তৎক্ষণাৎ টাট্টুতে চেপে লুয়াং পাহাড়ে রওনা হবেন এটা কিন্তু ভাবতে পারিনি। লি সিনের শুশ্রূষার চেষ্টা নাই বা করা গেল, তার জন্য লোকের অভাব হবে না তা বোঝা গেল, কিন্তু লি সিনের কাছে ড্র্যাগনের রহস্য জানবার জন্য তার জ্ঞান হবার অপেক্ষা করে থাকায় আমাদের উচিত ছিল নাকি? তাছাড়া ড্র্যাগনের রহস্য যাই হোক, লি সিনের মতো আমাদের বিশ্বস্ত অনুচরের কাছে ওই অঞ্চলের কিছু সংবাদ তো পাওয়া যেত। এই সংবাদ সংগ্রহের সুযোগ অবহেলা করায় সত্যি কোনো মানে খুঁজে পেলাম না। কলকাতা থেকে বুনো হাঁসের রহস্য সন্ধানের নামে যখন বেরিয়েছিলাম তখন সত্যি এই অভিযান এমন সাংঘাতিক রূপ নেবে ভাবিনি। সমস্ত ব্যাপারটা আমার কাছে ছেলে খেলা বলেই মনে হয়েছিল। মিস্টার মর্গ্যান তখন অজানা আততায়ীদের দ্বারা আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন সত্য, কিন্তু তার দুর্ঘটনার সঙ্গে আমাদের অভিযানের কোনো সম্পর্ক আছে বলে সত্যিই তখন ভাবিনি। এখন কিন্তু বেশ বুঝতে পারছিলাম মর্গ্যানের উপর আক্রমণ, লি সিনের আগুনে ঝলসে নান জনপদে এসে আশ্রয় নেওয়া, জীবন্ত ড্রাগনের সম্বন্ধে এ অঞ্চলের গুজব কোনোটাই অবান্তর ঘটনা নয়। কি একটা জটিল দুর্বোধ্য যোগসূত্র এ সবের মধ্যে আছে। কি সে যোগসূত্র? এ সমস্ত রহস্যের আসল মূল কি? মামাবাবুকে জিজ্ঞাসা করা বৃথা। এই কয়দিন তিনি যেন আরেক মানুষ হয়ে গেছেন। অবিরাম অক্লান্তভাবে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নেই। লুয়াং পাহাড়ি এখন তার একমাত্র ধ্যান জ্ঞান, সেখানে না পৌঁছনো পর্যন্ত তার স্বস্তি নেই। কলকাতা থেকে এ অভিযানে বার হবার সময় থেকেই তার এই অসাধারণ একাগ্রতা অবশ্য আমার লক্ষ্য করা উচিত ছিল। কোনো নিষেধ বা বাধা তিনি মানেননি, কোনো কিছু তাকে ঠেকিয়ে রাখতে পারেনি। মিস্টার মর্গ্যান যখন হাসপাতালে মুমূর্ষ তখন তার সঙ্গে দেখা করবার চেষ্টা পর্যন্ত তিনি করেননি। এমনকি বিশ্বস্ত অনুচর লি সিনকে এতদিন বাদে এমন বিপন্ন অবস্থায় দেখেও তাকে না দেখার ভান করে তিনি বেরিয়ে পড়েছেন। কোনো মতে বিলম্ব যেন তার সহ্য হচ্ছে না। কি তিনি মনে মনে ভাবছেন কে জানে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমার ও মংপুর অবস্থা কাহিল। মা বাবু যেন অন্য মানুষ। ওই আয়েশি দেহে এত শক্তি ও সহিষ্ণুতা কোথায় যে লুকিয়ে ছিল কে জানে। কোথায় গেছে তার ঘুম, বিশ্রাম, খাওয়া দাওয়া? শুধু এগিয়ে চলো আর এগিয়ে চলো। সে এগিয়ে চলার রীতিও আবার তার খেয়াল অনুযায়ী। অশ্বত্থামা যে টাট্টু ও লোকজন সঙ্গে দিয়েছিল, দুদিন দুরাত্রি তাই নিয়ে অগ্রসর হবার পর হঠাৎ একদিন ভোর রাত্রে মা বাবু গায়ে হাত দিয়ে নিঃশব্দে আমাদের জাগিয়ে তুললেন। শীতকাল তখন শুরু হয়ে গেছে। যে পাহাড়ের অঞ্চলে আপাতত আমরা এসে পড়েছি সেখানে ভোরের ঠান্ডাটা মারাত্মক রকমের। এই শীতে মোটা কম্বলের তলায় আরামের শয্যা ছেড়ে ওঠা যে কি কষ্টকর তা বোঝানোর প্রয়োজন নেই। তবু মা বাবুর আদেশে উঠতেই হলো। অন্যান্য অনুচরেরা তখন ঘুমোচ্ছে। তাদের কিছু না জানিয়ে নিতান্ত দরকারি কয়েকটি জিনিস ও যথাসম্ভব কম কম্বল টাট্টুর পিঠে চাপিয়ে মা বাবুর ইঙ্গিতে বেরিয়ে পড়লাম। খানিক দূর গিয়েই মা বাবু সোজা ও বাঁধা রাস্তা ছেড়ে জঙ্গলের পথ ধরলেন। এতক্ষণ কোনো কথাই জিজ্ঞাসা করিনি। এবার কৌতূহল আর দমন করে রাখতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এরকম করে লুকিয়ে পালিয়ে এলে কেন বলো তো? মা বাবু সংক্ষেপে বললেন, যে কারণে লুকিয়ে পালাতে হয়। কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কেন? আমাদের কোনো বিপদের সম্ভাবনা ছিল নাকি? কই এতখানি রাস্তায় কোনো তো বিপদ হয়নি। হয়নি বলেই যে হবে না এমন কোনো মানে আছে? একটু বিরক্ত হয়েই বললাম, আরে ধুর, তোমার দার্শনিকতা রাখো তো। হঠাৎ এতকাল পরে আমাদের বিপদ কে ঘটাতে চাইবে? তেমনি সংক্ষেপে জবাব এলো,
যারা আমাদের এতকাল পরে বিপজ্জনক মনে করছে। মাবাবুর কাছে আপাতত কোনো কথাই বার করা যাবে না বুঝে একটু রাগ করেই টাট্টুকে সবেগে চালিয়ে এগিয়ে গেলাম। রীতিমতো পাহাড়ের দেশে এবার এসে পড়েছি। উপত্যকাটি যেন বিশাল ধাপে ধাপে ক্রমশ বিরাট পাহাড়ে গিয়ে উঠেছে। এই রকম ধাপে ধাপে না উঠলে এ উপত্যকা কখনো চাষের উপযোগী হতো না। প্রকৃতির আসল রূপ এখানে কঠোর, কিন্তু মানুষ নিজের জোরে যেন তার কাছে অনিচ্ছার দান আদায় করে নিচ্ছে। যত এগিয়ে চলছিলাম ততই সমস্ত দেশটার উপর একটা ভয়ঙ্কর অভিশাপের ছায়া যেন স্পষ্ট বুঝতে পারছিলাম। বিশাল দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত কিন্তু অযত্নে অবহেলায় পড়ে আছে। এক একটা গ্রাম চোখে পড়ছে, কিন্তু সেই গ্রামে মানুষজন নেই। চাষিরা যা কিছু আসবাবপত্র সঙ্গে নিয়ে নামহীন আতঙ্কে যেন হঠাৎ পালিয়ে গেছে দেশ ছেড়ে। ঘন্টার পর ঘন্টা এই জনশূন্য অভিশপ্ত দেশের ভেতর দিয়ে এগিয়ে যেতে যেতে দিনের আলোতেও যেন নামহীন একটা অস্পষ্ট আশঙ্কা মনের ভেতর জাগতে থাকে। চারধারে বিরাট যে অভ্রভেদী পাহাড়গুলি এ উপত্যকাকে ঘিরে আছে, মনে হয় সেগুলি যেন মূর্তিমান নিষেধের প্রাচীর। দেবতার কোপ যে এই উপত্যকার উপর পড়েছে, প্রকৃতিভীষণ পাহাড়গুলিতে তারই যেন নির্দেশ। সারাদিন অক্লান্তভাবে পথহীন মাঠ বনের ভেতর দিয়ে ঘোড়া ছুটিয়ে চললাম। মাঝে শুধু একটু আহার করবার মতন অবসর মাবাবু আমাদের দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় এই, এতখানি পথের মধ্যে দু একটি পাখি ছাড়া আর কোনো জনপ্রাণী আমাদের চোখে পড়েনি। সন্ধ্যায় উপত্যকার দ্বিতীয় স্তরে পৌঁছে আমাদের যাত্রা থামল। উপত্যকার দ্বিতীয় স্তরটি খুব বেশি চওড়া নয়, 1000 ফুট উঁচু বলে এখান থেকে সমস্ত নিচের উপত্যকাটি ছবির মতো বেশ ভালো রকম দেখা যায়। দ্বিতীয় স্তরের পরই পাহাড় প্রায় খাড়াভাবে মেঘলোকে উঠে গেছে। ছোট বড় পাথরের স্তূপ ও ঢিবি দ্বিতীয় স্তরটিতে বড় কম নেই। এই রকম একটি পাথরের স্তূপের পাশে আমাদের রাতের মতন ডেরা বাঁধবার ব্যবস্থা করে মাবাবু হঠাৎ আর একটা অদ্ভুত কাজ করে বসলেন। মংপো আমাদের 3টে টাট্টুকে দড়ি সমেত কয়েকটি পাথরের সঙ্গে বাঁধতে যাচ্ছিল। মাবাবু তাকে নিষেধ করে হঠাৎ গলার দড়ি খুলে এক এক করে 3টে টাট্টুকে পেছনে চাবুক মেরে ছেড়ে দিলেন। টাট্টুগুলো যেন প্রথমে এই ব্যাপারে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু দ্বিতীয় চাবুক পড়বার পর আর তাদের কিছু বলতে হলো না। পাথরের পথে খটাখট খুরের শব্দে নিস্তব্ধ উপত্যকা কাঁপিয়ে তারা সবেগে নিচের দিকে নামতে নামতে সন্ধ্যার অন্ধকারে মিশে গেল। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, আরে করলে কি মামাবাবু? এই বিপদের দেশে ওই বাহন কটি যে আমাদের ভরসা। মামাবাবু একটু হেসে বললেন, কত টাট্টুর ভরসায় কি এই বিপদের দেশে এসেছি বলতে চাস? কিন্তু তা বলে ওদের ছেড়ে দেওয়ার কি মানে হয়? ছেড়ে দিলাম, ওরা নিজেদের ঘর চিনে ঠিক ফিরে যাবে। আরও বিস্মিত হয়ে বললাম, তারপর অশ্বত্থামা আর তার লোকেরা কি ভাববে? তারা নিশ্চয়ই মনে করবে আমাদের কোনো সাংঘাতিক বিপদ হয়েছে। তাই মনে করাইতেই তো চাই আমি। তার মানে? তার মানে এখন থেকে আমাদের অজ্ঞাতবাস শুরু। আমরা যে বেঁচে আছি এ কথা কাউকে জানাতে চাই না। তাও কি দরকার? মামাবাবু গম্ভীরভাবে বললেন, আমার তো তাই ধারণা। তাহলে আপনি ড্র্যাগনের কিংবদন্তির ভেতর একটু সত্য আছে বলে বিশ্বাস করেন? মামাবাবু আমায় একেবারে অবাক করে বললেন, কিছু না, আমি তার সবটাই সত্যি বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস ড্র্যাগন আমরা খুব শিগগিরই দেখতে পাব। আমার মুখ দিয়ে আর কোনো কথা বার হলো না। বিংশ শতাব্দীতে মামাবাবুর মতো বৈজ্ঞানিক মনোভাবের লোক জীবন্ত ড্রাগনে বিশ্বাস করে, এই অসম্ভব কথা শুনে আরও কতক্ষণ আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম তার বলতে পারি না। কিন্তু হঠাৎ আমাদের পিছনে মংপো চেঁচিয়ে উঠল,
জ্বালা করছে, জ্বালা জ্বালা করছে, জ্বালা করছে। জ্বালা করছে? কিছু বিষাক্ত কামড়ালো নাকি? সভয়ে আমরা তার কাছে ছুটে গেলাম। মা বাবু ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আরে কোথায় জ্বালা করছে, কি কামড়ালো দেখেছিস? মংপো উত্তেজিতভাবে হাত নেড়ে বললে, কামড়ে না, কামড়ে না, ওই যে জ্বালা করছে, ওই পাহাড় জ্বালা করছে। পাহাড় জ্বালা করছে? অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে মা বাবু হেসে ফেলে বললেন, যত সব পাল্লায় পড়েছি। তাই বল হতভাগা, পাহাড়ের এক জায়গায় আগুন জ্বলছে। মংপো অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বললে, হ্যাঁ, আমি তো তাই বলি, আগুন জ্বালা করছে। তোমার মাথা জ্বলছে হতভাগা, ফের যদি তুই বাংলা বলেছিস তো দেখবি। তারপর আমার দিকে ফিরে বললেন, আগুনটা কিন্তু কেমন রহস্যজনক মনে হচ্ছে। জঙ্গলের আপনা হতে জ্বলা আগুন তো এ নয়, সুতরাং একটু সন্ধান নিতেই হচ্ছে। মংপোকে আমাদের ডেরায় পাহারায় রেখে দুজনে একটি করে বন্দুক নিয়ে সন্তর্পণে আবার সেই আগুন লক্ষ্য করে এগোতে লাগলাম। খুব বেশি দূরে নয়, আমাদের ডেরার প্রায় আধ মাইলের মধ্যেই একটা ছোট পাহাড়ের পাশে সেটি জ্বলছে। কাছাকাছি আসার পর সেই আগুনের আলোতেই একটি মেটে বাড়ির খানিকটা অংশ ও একটি বিশাল ধানের মড়াই দেখা গেল। বুঝলাম এটি কোনো আড়তদারের কুঠি। আর সকলের মতো এই আড়তদার এখনও বোধহয় কুঠিতে মজুদ শস্যের মায়া ছেড়ে যেতে পারেনি। আমি সোজাসুজি কুঠিরের ভেতরে যাবারই উদ্যোগ করছিলাম। মা বাবু আমায় নিষেধ করে বললেন, দাঁড়া দাঁড়া, একটু দেখাই যাক না আগে। আরও কাছে সন্তর্পণে এগিয়ে গিয়ে বহুক্ষণ নিঃশব্দে অপেক্ষা করার পরও কোনো কিছু আমরা দেখতে পেলাম না। লোকজনের কোনো চিহ্ন কোথাও নেই। নিস্তব্ধ নীরব রাত। মাঝে মাঝে জ্বলতে জ্বলতে পোড়া কাঠ ফেটে যাওয়ার শব্দ ছাড়া আর কিছু আমরা শুনতে পাচ্ছি না। না, কথাটা ঠিক হলো না। যে উঠোনে সেই আগুন জ্বলছিল তার সামনের একটি ঘর থেকে মাঝে মাঝে কি একটি অস্ফুট আওয়াজ আসছে। মা বাবুরও সেই শব্দের প্রতি মনোযোগ পড়েছে বুঝলাম। আরও খানিকক্ষণ ধৈর্য ধরবার পর দুজনে আমরা আঙিনা পেরিয়ে সেই ঘরের দিকে অগ্রসর হলাম। ঘরের দরজা খোলা। ভেতরে পা দেওয়ার আগেই আমরা চমকে উঠলাম। মুখ থেকে পা পর্যন্ত আষ্টেপৃষ্ঠে বাঁধা একটি লোক সেখানে পড়ে আছে। মুখের বাঁধনের ভেতর দিয়ে এই লোকটিরই অস্ফুট গোঙানি নিশ্চয়ই আমরা শুনছিলাম। লোকটা কে এবং কেন এই অবস্থায় বাঁধা সেসব কথা বিচার করবার এখন সময় নয়। তার কাতর দৃষ্টির মিনতি না দেখতে পেলেও আমরা এ সময় কোনো প্রকার দ্বিধা নিশ্চয়ই করতাম না। মা বাবু ও আমি দুজনে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে এক এক করে তার সমস্ত বাঁধন খুলে দিলাম। কতক্ষণ সে এই অবস্থায় পড়েছিল কে জানে। আমাদের দিকে সকৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে প্রথমেই সে বললে, জল, জল, একটু জল। পাশেই একটি জলের কলসি রয়েছে দেখলাম। সেখান থেকে এক পাত্র জল তাকে দেওয়া মাত্র ব্যাকুলভাবে সেটি নিঃশেষ করে সে ধীরে ধীরে ক্ষীণ স্বরে ভাঙা ইংরেজিতে বললে, আপনারা আপনারা কে জানি না, কিন্তু কিন্তু আমার প্রাণ বাঁচানোর জন্য কি বলে ধন্যবাদ দেব আমি আমি ভেবে পাচ্ছি না সত্যি। লোকটিকে এতক্ষণ আমরা বেশ ভালো করেই পর্যবেক্ষণ করেছি। সে যে জাপানি এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত এটা তারই ধানের কুঠি। কিন্তু তার নিজের কুঠিতে কে তাকে এমন করে এবং কী উদ্দেশ্যে বেঁধে রেখেছিল, এই প্রশ্ন তাকে করতেই যাচ্ছিলাম। এমন সময় উত্তরটা আপনা হতেই পাওয়া গেল। দরজার দিকে আমরা এতক্ষণ পিছন ফিরেছিলাম।
জাপানি লোকটির মুখ ছিল দরজার দিকে। হঠাৎ তার চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বিদ্রূপ তীক্ষ্ণ কণ্ঠে পিছন থেকে শুনলাম, হিরোতার ইতিমধ্যে নতুন বন্ধু জুটে গেছে দেখছি। চমকে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সমস্ত দরজা জুড়ে বিশাল চেহারার এক জোয়ান সাহেব নিষ্ঠুরভাবে আমাদের দিকে বন্দুক তুলে ধরে আছে। কয়েকটা মুহূর্ত, তার মধ্যে কত কি যে হয়ে গেল ভাবা যায় না। হিরোতার ভীত চিৎকার শুনতে পেলাম, ডিকসন, এই এই সেই শয়তান আমায় জ্যান্ত পুড়িয়ে মারতে এসেছে। আমার অবশ্য হাতটা মেঝে রাখা বন্দুকটার দিকে কিছুতেই যেন এগোচ্ছে না মনে হলো। সেই সঙ্গে মামাবাবুর সেই বিশাল দেহ বিদ্যুতের মতো আমার সামনে দিয়ে যেন ছিটকে গেল মনে হলো। তারপর একটা সজোরে পতনের শব্দ, খানিকটা ধস্তাধস্তি। তারপরেই দেখা গেল সেই বিশালকায় শ্বেতাঙ্গকে মেঝেতে চিৎ করে ফেলে মামাবাবু তার বুকের উপর চেপে বসে বলছেন, শিগগিরই শিগগিরই দড়ি দিয়ে বাঁধ। আমাদের কি তখন আর দুবার বলতে হয়? হিরোতা ও আমি চোখের নিমেষে ডিকসনকে পিছমোড়া করে বাঁধতে লেগে গেলাম। হিরোতার উৎসাহ দেখে কে, এক একটা করে বাঁধন দেয় আর বলে, শয়তান, আমায় না পুড়িয়ে মারবার জন্য আগুন জ্বেলেছিলি না আমারই কুঠিতে? আজ আজ তোকেই তোর জ্বালা আগুনে পুড়িয়ে মারব। নে নে শালা নে। ডিকসনের মুখ অপমানের যন্ত্রণায় তখন রাঙা হয়ে উঠেছে, কিন্তু তবু তেজ তার কমেনি। হিরোতার প্রতি কথার উত্তরে সে শুধু ইংরেজিতে একটা কথা বলে, শুয়ার, ছাড় ছাড় আমায় বলছি, ছাড়, ভালো হবে না বলছি, ছেড়ে দে আমায়। ডিকসনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাগের চোটে হিরোতা তাকে সত্যিই তখনই আগুনের কাছে টেনে নিয়ে যায় আর কি। মাবাবু তখন হেসে বাধা দিয়ে বললেন, আরে আরে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কি সব শুনি আগে। হিরোতা উত্তেজিত হয়ে বললে, শুনবার কিছুই নেই। এই শয়তানকে যত তাড়াতাড়ি নিকেশ করা যায় ততই ভালো। জানেন জানেন ও আজ আমায় জ্যান্ত পুড়িয়ে মারবার জন্যই আগুন জ্বেলেছিল। মাবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? তোমার উপরই বা ওরা তো আক্রোশ কিসের? আক্রোশ? আক্রোশ টাকার জন্য। হিরোতা আরো উত্তেজিত হয়ে উঠল। আপনারা জানেন না, এদেশের দুরবস্থার সুযোগ নিয়ে আমার মতো কত নিরীহ জাপানি কুঠিরওয়ালারও সর্বনাশ করেছে। ভয় দেখিয়ে দরকার হলে খুন করে ও টাকা লুট করেছে। এই ওর পেশা। নইলে এই নির্জন দেশে ও কিসের জন্য ঘুরে বেড়াচ্ছে মনে করেন? কিন্তু আমি যেন শুনেছিলাম ডিকসন নামে একজন খনি তত্ত্ববিদ এ অঞ্চলে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই ডিকসন। কিন্তু ওর খনি হলো আমার মতো কুঠিরওয়ালাদের গুপ্তধনের খনি। আমাকে আজ সেই জন্যই ও বেঁধে পোড়াতে যাচ্ছিল। আমার অনেক কষ্টে জমানো ব্যবসার টাকা ও তো সব নিয়েইছে। তার উপর ওর ধারণা আমার কোথাও টাকা লুকানো আছে এখনো। সেই লুকানো টাকার সন্ধান বার করবার জন্য ও আমায় জ্যান্ত পোড়াবার আয়োজন করেছে। এবারে নিজের দাওয়াই ও একবার নিজে চেখে দেখুক। মাবাবু হিরোতার উত্তেজনায় আবার হেসে ফেলে বললেন, আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা তো যখনই হোক করলেই হবে। আপাতত দিন কতক ওকে এই অবস্থায় বেঁধে রাখা যাক। আমার মনে হয় ওর এই লুট করা পেশার সঙ্গে আরও কিছু রহস্য জড়ানো আছে, সেগুলো আমার জানা দরকার। হিরোতা একটু হতাশভাবে বললে, রহস্য তো সব জলের মতো পরিষ্কার। খুন ডাকাতের আবার রহস্য কি? মাবাবু গম্ভীর হয়ে বললেন, না, যত খারাপই হোক, একজন ইংরেজ এই দুর্গম দেশে শুধু শুধু ডাকাতি করতে আসবে বলে আমার বিশ্বাস হয় না। ইংরেজ? হিরোতা আবার উত্তেজিত হয়ে উঠল। ইংরেজ আপনি কোথায় দেখলেন? ও তো রুশ, জাপানিদের চিরকালের শত্রু। ওর আসল নাম ডিনিক্সি। ও নাম ভারিয়ে ডিকসন বলে পরিচয় দেয়। মাবাবু এবার ডিকসনের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমার এই সমস্ত অভিযোগ সম্বন্ধে কিছু বলবার আছে? মনে হলো চাপা রাগে ডিকসনের মুখ দিয়ে কোনো কথাই বেরোতে চাইছে না।
আমাদের দিকে আগুনের মতো দৃষ্টি নিক্ষেপ করে সে অতি কষ্টে যেন বললে, তোমাদের মতন পশুদের আমি উত্তর দিতে ঘৃণা করি। থু! মা বাবু এবার হেসে বললেন, তাহলে বাধ্য হয়েই তোমাকে আমাদের বন্দি করে রাখতে হবে আর কি, কি করা যাবে? হিরোতা একবার শেষ চেষ্টা করে বললে, আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন, সুতরাং আপনাদের উপর কথা আমি কইতে চাই না, কিন্তু ও শয়তান ঠিক ফাঁকি দিয়ে পালাবে দেখবেন। হিরোতার কথা যে কদিনের মধ্যেই অক্ষরে অক্ষরে ফলে যাবে কে জানত, কিন্তু তার আগেই কয়েকটি ঘটনা ঘটল যার কাছে ও ব্যাপারও নিতান্ত তুচ্ছ। সেই রাত্রি থেকেই হিরোতার আমাদের প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই। আমরা সময় মতো এসে না পড়লে ডিকসন যে তাকে পীড়ন করে খবর বার করবার জন্য সত্যিই পুড়িয়ে মারত এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তাই আমাদের কি করে খুশি করবে সে যেন ভেবে পায় না। আমাদের কোনো রকম ওজোর আপত্তি না শুনে সে আমাদের জোর করেই তার কুঠিতে আশ্রয় নিতে বাধ্য করে। সে নিজেও এখানকার পাত্তারি গুটিয়ে কয়েকদিনের মধ্যেই চলে যাবে। আর সব লোক ভয়ে এদেশ ছেড়ে যাবার পর দুটি মাত্র শান চাকর তার সঙ্গে ছিল। দুজনকে সে নান থেকে যে কোনো রকম বাহন জোগাড় করে আনতে পাঠিয়েছে। তারা বাহন নিয়ে ফিরে এলেই সে তার যা কিছু সম্পত্তি নিয়ে এই অভিশপ্ত দেশ ছেড়ে সরে পড়বে। আমরা যখন খেয়ালের বশে এখানে এসেই পড়েছি, তখন যে কদিন সম্ভব সে যেন আমাদের সেবা করতে পায়, এই হলো তার বক্তব্য। আমাদেরও এ অভিশপ্ত দেশ যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে চলে যাবার জন্য সে অনুরোধ বড় কম করেনি। কোনো মতে আমাদের রাজি করাতে না পেরে অবাক হয়ে শেষে জিজ্ঞাসা করলে, আচ্ছা, কি জন্য আপনারা এই সর্বনাশের জায়গায় এসেছেন বলুন তো? দেখুন, যদি বলেন যে শিকারের জন্য, তাহলে বলবো এখানে একটা বুনো হাঁসও দেখতে পাবেন না। মা বাবু একটু হেসে বললেন, যাক, আমাদের এখানে আসবার আসল কারণটা তুমি তাহলে ধরে ফেলেছ। হিরোতা অবাক হয়ে বললে, কিরকম? মা বাবু তারপর আমাদের অভিযানের প্রথম সূত্রপাত কি করে হয় তা বর্ণনা করে বললেন, যাযাবর হাঁস পর্যন্ত কেন এখানে নামে না তাই সন্ধান করতেই মূলত আসা। খানিক অবাক হয়ে তাকিয়ে থেকে হিরোতা বললে, সত্যি বলিহারি আপনার কৌতূহল আর দুঃসাহস, কিন্তু আপনারা কি কিছুই জানেন না? মানে, কেন এ দেশ আজ জনশূন্য? কেন আমার মতো অসংখ্য হতভাগ্যকে সর্বস্ব ফেলে চলে যেতে হচ্ছে? কেন আকাশের পাখি পর্যন্ত এই উপত্যকার উপর দিয়ে সভয়ে উড়ে যায়? তার কি কিছুই শোনেননি? মা বাবু বললেন, না, শুনেছি, নানে এসেই শুনেছি, কিন্তু যে ড্রাগনের ভয়ে সমস্ত দেশের লোক পলাতক, কই এ কদিনে আমরা তো তার চিহ্নও দেখতে পেলাম না। হিরোতা অত্যন্ত গম্ভীর হয়ে গিয়ে বলল, দেখতে যে পাননি সেটা আপনাদের সৌভাগ্য মনে করুন, তবে এ সৌভাগ্য কতদিন থাকবে তা বলতে পারছি না। মা বাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, তা তুমি কি সচক্ষে কখনো দেখেছ? হিরোতার স্বর আতঙ্কে সহসা রুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তারপর যেন এ প্রসঙ্গ অসহ্য বলেই সে হঠাৎ সেখান থেকে উঠে গেছে। মা বাবু খানিক নিস্তব্ধ হয়ে থাকার পর অনেকটা নিজের মনেই বললেন, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। আমি উৎসুকভাবে জিজ্ঞাসা করেছি, কেমন করে এ যুগে ড্র্যাগনের অস্তিত্ব সম্ভব, তাই তো? মা বাবু মাথা নেড়ে বললেন, না না না, সেটা নয়। আমি বুঝতে পারছি না ডিকসনের আসল রহস্যটা কি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছি, ড্র্যাগনের চেয়ে তোমার কাছে ডিকসনের রহস্যটাই বড় হলো? এক মিনিট। আচ্ছা, তার মানে
তার জন্যই বুঝি রোজ তুমি খাবার নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করবার চেষ্টা করো। কিন্তু এতদিন বন্দী হয়েও তার তেজ তো বিন্দুমাত্র কমেনি। হ্যাঁ, তার তো কোনো লক্ষণ দেখছি না। বলে মাবাবু কি ভাবনায় এমন অন্যমনস্ক হয়ে পড়েছেন যে তাকে আর বিরক্ত করা যুক্তিযুক্ত নয় বলে আমি হিরোতার খোঁজে বেরিয়ে পড়লাম। কুঠির কোণের দিকের মজবুত একটি ঘরে ডিকসনকে বন্দি করে রাখা হয়েছে। মংপো ঘরের বাইরে পাহারায় থাকে। তাকে জিজ্ঞাসা করেও হিরোতার কোনো খোঁজ পাওয়া গেল না। হিরোতা কোন দিকে গেছে সে দেখেনি। হিরোতা হঠাৎ কোথায় গেল? আমাদের সঙ্গে কথা বলার সময় তাকে একটু বেশি রকম উত্তেজিত মনে হয়েছিল বটে, কিন্তু কিন্তু কুঠির এলাকা ছাড়িয়ে কোথাও যাওয়ার তো লোক সে নয়। স্বভাবত তাকে একটু ভীরু বলেই মনে হয়েছে। নেহাত ব্যবসার দায়ে সেই বিপজ্জনক জায়গায় তার অনুচরদের নান থেকে ফেরার আশায় এই কয়দিন পড়ে আছে। পারতপক্ষে কুঠির এলাকা ছেড়ে সে বেরোতে চায় না, এটা আগেও লক্ষ্য করেছি। মংপোর কাছে হিরোতার কোনো খোঁজ না পেয়ে অন্যদিকে তাকে সন্ধান করতে যাচ্ছি। এমন সময় ডিকসনের ঘরের দরজায় পরপর কয়েকটি ধাক্কার আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। এই ব্যাপার কিরে মংপো? সভয়ে বললে যে সারাদিন ডিকসন থেকে থেকে ওই রকম পাগলের মতন দরজায় ধাক্কা দেয়, জানলা ভেঙে ফেলবার চেষ্টা করে। কৌতূহল ভরে জানলার কাছে গিয়ে এবার ভেতরে তাকালাম। দেখলাম ডিকসনের হাতের বাঁধন ছাড়া আর সবই খুলে দেওয়া হয়েছে। বিশাল দুশ্মনের মতন চেহারা নিয়ে সেই হিংস্র সাপদের মতন যেরকম অস্থিরভাবে ঘরের ভেতর পাইচারি করে বেড়াচ্ছে, তাতে সত্যিই ভয় হয়। এই ঘরের দরজা জানালা অত্যন্ত মজবুত তার সন্দেহ নেই, কিন্তু ওই অসুরকে তবু বিশ্বাস নেই। আমি জানালায় যাওয়া মাত্র সে যেরকম হিংস্র অবজ্ঞার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, তাতে মনে হলো একবার ছাড়া পেলে সে বোধহয় আমাদের ছিঁড়ে ফেলতে পারে। তৎক্ষণাৎ ঠিক করলাম ডিকসনের বাঁধন আরও শক্ত করবার কথা মাবাবুকে অবিলম্বে জানাতে হবে। শুধু হাতের বাঁধনের ওপর নির্ভর করে তাকে এভাবে ছেড়ে রাখা যে নিরাপদ নয়, সে বিষয়ে মাবাবুকে সাবধান না করলেই নয়। কিন্তু পরপর আরও উত্তেজনাময় কয়েকটি ঘটনায় মাবাবুকে এ কথা জানাবার অবসর আর পেলাম না। যে পাথুরে ঢিবির গায়ে ধানের কুঠিটি অবস্থিত, হিরোতার সন্ধানে তার চারধার ঘুরে তখন ফিরছি। হঠাৎ একটা ভেঙে পড়া জীর্ণ ঘরের দিকে নজর পড়তেই থমকে দাঁড়ালাম। ঘরটি এককালে গোলা হিসেবেই ব্যবহার করা হতো বলে মনে হয়। তারপর বহুদিন অযত্নে অব্যবহারে সেটি সকল কাজের বার হয়ে গেছে। এই ধসে পড়া পরিত্যক্ত ঘরের ভেতর থেকে কি যেন নড়াচড়ার শব্দ পেয়ে অবাক হয়ে কাছে এগিয়ে গেলাম। ভাঙা দরজাটা হাট করে খোলা হলেও ভেতরের অন্ধকারে কিছু ভালো করে দেখা গেল না, কিন্তু সেখানে যে কেউ আছে এটা বেশ স্পষ্টই বুঝতে পারলাম। ভেতরে ভেতরে কে? জিজ্ঞাসা করলাম কড়া গলায়। কোনো সাড়া শব্দ নেই। গলা আরও চড়িয়ে জিজ্ঞাসা করলাম, কে 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 ভেতরে? হঠাৎ ভেতর থেকে হিরোতার উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। কে? মিস্টার সেন, শিগগিরই ভেতরে আসুন, একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছি। এবার ভেতরে ঢুকে পড়ে দেখলাম ছোট একটা হাত বাক্সের মতো জিনিস হিরোতা অত্যন্ত মনোযোগ দিয়ে পরীক্ষা করছে। আমি কাছে আসতেই সে উত্তেজিতভাবে বললে, এটা কি বুঝতে পারছেন? যন্ত্রটা ভালো করে পর্যবেক্ষণ করে বললাম, এটা তো পোর্টেবল ট্রান্সমিটার বলেই মনে হচ্ছে। বেতার বার্তা পাঠাবার এই যন্ত্র এখানে এলো কি করে? তাই ভেবেই তো অবাক হচ্ছি, এ ঘরটায় তো বহুকাল কেউ পা দেয় না। এককালে শাবল কোদাল প্রভৃতি রাখা হতো, আজকাল তাও হয় না। চলে যাবার আগে কোনো দরকারি জিনিস ফেলে যাচ্ছে কিনা দেখবার জন্য নেহাত খেয়াল ভরেই ঢুকেছিলাম।
ঢুকে দেখি সামনেই এই যন্ত্রটি। হিরোতার গলা তখনও উত্তেজনায় কাঁপছে। কিন্তু এখানে এরকম যন্ত্র লুকিয়ে কে রাখতে পারে, আর রাখার মানেই বা কি? হিরোতা গম্ভীর হয়ে খানিক চুপ করে থেকে বললে, এ যন্ত্র রাখার মানেটা কি সে তো এখনো বুঝতে পারছি না, কিন্তু কে যে রেখেছে সে বিষয়ে আর সন্দেহ নেই। একটু চিন্তা করে বললাম, তোমার কি ডিকসনকে সন্দেহ হয়? নিশ্চয়ই, সে ছাড়া আর কি। আপনার মামাবাবু ঠিকই বলেছিলেন, শুধু ডাকাতি তার পেশা নয় বলে মনে হচ্ছে, তার চেয়ে গভীর কোনো শয়তানির মধ্যে সে আছে। কিন্তু সেটা যে কি, সেটাই কিছুতে ভেবেই পাচ্ছি না। ওই পোর্টেবল ট্রান্সমিটারটি নিয়েই সেদিন সন্ধ্যের কিছু পরে হিরোতার কুঠির একটি ঘরে বসে আমাদের আলোচনা চলছিল। সারাদিন ওই যন্ত্রটাই আমাদের উত্তেজনার খোরাক জুটিয়েছে। মামাবাবু যন্ত্রটা এনে দেখবার পর তিনি মন্তব্য কিছু করেননি বটে, কিন্তু সেই থেকে যে রকম গম্ভীর হয়ে গেছেন তাতে বেশ বোঝা যায় যে আপাতত রহস্যকে আরও জটিল করে তুললেও আমাদের মতো তিনিও এই জিনিসটিকে অত্যন্ত মূল্যবান একটি সূত্র বলে মনে করেন। সন্ধ্যার পরই আমাদের প্রতিদিনকার মতন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। কুঠির সবচেয়ে প্রশস্ত ঘরটিতে একটি উজ্জ্বল লাইটের চারধারে বসে আমরা আলাপ করছিলাম। আলাপটা অবশ্য আমার ও হিরোতার মধ্যেই হচ্ছিল। মামাবাবু আজ যেন অতিমাত্রায় নিস্তব্ধ হয়ে গেছেন। আমাদের আলোচনায় একবারও যোগ দিতে তাকে দেখিনি। কতকটা তার এই মৌনব্রত ভাঙবার জন্যই আমি একসময় জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই ট্রান্সমিটার সম্বন্ধে ডিকসনকে একবার জিজ্ঞেস করে দেখবেন? মামাবাবু হেসে বললেন, জিজ্ঞেস করলেই কি সব বলে দেবে? কথাটা নেহাত নির্বোধের মতন বলে ফেলেছি বুঝে চুপ করে গেলাম। হিরোতা কিন্তু আমাকে সমর্থন করে বললে, সে বলতে হয়তো কিছুই চাইবে না, কিন্তু হঠাৎ ট্রান্সমিটারের কথা তুললে মুখের ভাবে সে হয়তো ধরা দিতে পারে। তাতেও আমাদের কি লাভ? ট্রান্সমিটারটি তারই, এ কথা জেনেও। মাবাবু আরও কি বলতে যাচ্ছিলেন, কিন্তু তার কথা আর শেষ করা হলো না। দরজা ঠেলে ঝড়ের মতো মংপো এসে ঘরে ঢুকে মাবাবুর চেয়ারের পাশে কাঁপতে কাঁপতে বসে পড়ল। তার মুখ চোখের অবস্থা দেখে আমরা সত্যিই অবাক। নিদারুণ একটি আকস্মিক আতঙ্কে সে একেবারে ছাইয়ের মতন সাদা হয়ে গেছে। মুখ দিয়ে কথা পর্যন্ত বেরোচ্ছে না। মাবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, এই কিরে, কি হয়েছে? কি হয়েছে মংপো? মংপোর শুকনো গলা দিয়ে অনেক কষ্টে যেন বেরোল, ড্রাগন। ড্র্যাগন? কোথায় ড্র্যাগন? আমরা উত্তেজিতভাবে তখন দাঁড়িয়ে উঠেছি। মংপো কিছু না বলে শুধু বাইরের দিকে হাত বাড়িয়ে দিলে। তিনজনে এবার সবেগে ছুটে বাইরে বেরিয়ে এলাম। কিন্তু কোথায় ড্র্যাগন? এই গাঢ় অন্ধকারে রাত্রে তা দেখাই বা যাবে কি করে? কুঠির বাইরে দাঁড়িয়ে পড়ে সেই কথাই বলতে যাচ্ছি, এমন সময় হিরোতা আমার হাত টেনে দিয়ে বললে, এসো, আমার সঙ্গে এসো। মংপো কোথায় ড্রাগন দেখেছে আমি জানি। তিনজনে হোঁচট খেতে খেতে যতদূর সম্ভব তাড়াতাড়ি এগিয়ে গেলাম। একটা টর্চ পর্যন্ত ব্যস্ততার মধ্যে আনবার কথা মনে হয়নি। হিরোতার সঙ্গে যেখানে এসে দাঁড়ালাম সেটা উপত্যকার দ্বিতীয় ধাপের এক প্রান্তে। দিনের বেলায় এইখান থেকে সমস্ত নিচের উপত্যকাটি স্পষ্ট দেখা যায়, কিন্তু রাত্রির অন্ধকারে এখন সব একাকার। মংপো তখন নেহাত একা থাকবার ভয়েই বোধহয় আমাদের পিছু পিছু এসে কাছে দাঁড়িয়েছে। মাবাবুর প্রশ্নের উত্তরে ভীতজড়িত গলায় সে জানালো যে ডিকসনের ঘরের কাছে পাহারা দিতে দিতে সে হঠাৎ দূরে নিচের উপত্যকায় যেন একটি আগুনের হলকা দেখতে পায়। কৌতূহলী হয়ে ব্যাপারটা কি দেখবার জন্য সে এই দিকে এগিয়ে আসে। তারপর অন্ধকারে দ্বিতীয় একটি আগুনের হলকার সঙ্গে সে নিচের উপত্যকায় স্পষ্ট একটা বিরাট ড্র্যাগন দেখেছে। ড্র্যাগনের ব্যাপারটা তখনও গাঁজাখুরি বলেই আমার ধারণা।
অন্ধ কুসংস্কারের বশে মংপো কি দেখতে কি দেখেছে মনে করে আমি তাকে ধমকে বললাম, ড্র্যাগন, তুই ড্র্যাগন দেখেছিস? ড্র্যাগন কাকে বলে তুই জানিস? মংপোকে আর উত্তর দিতে হলো না। সেই মুহূর্তে নিচের উপত্যকার একটি জায়গা থেকে তীব্র আগুনের হলকা যেন হঠাৎ বিরাট পিচকিরির মতন মুখ থেকে ছুটে এলো, এবং সেই হলকার হালকা আলোয় যা দেখলাম তাতে মনে হলো আমার সমস্ত শরীর অবশ করে দিয়ে শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা হিমশীতল ধারা নেমে যাচ্ছে। এই বিংশ শতাব্দীর পৃথিবীতে এমন ব্যাপার সম্ভব বলে মন কখনো মানতে চায় না, কিন্তু নিজের চোখকেই বা অবিশ্বাস করি কি করে? নিচে যে প্রাণীটিকে দেখলাম ড্রাগনের পুঁথিগত বর্ণনার সঙ্গে তা মেলে কিনা জানি না, কিন্তু ভয়াবহতায় কাল্পনিক ড্রাগনের চেয়ে তা কোনো অংশে কম নয়। আকৃতিতে আদিম যুগের বিরাট সরীসৃপের সঙ্গে তার বোধহয় খানিকটা মিল আছে। তেমনি বুকে হাঁটা, লম্বা, কদাকার, অতিকায় কুমিরের মতন তার চেহারা। শুধু তার সারা অঙ্গ মাছের আঁশের মতো উজ্জ্বল পাতে ঢাকা। সবচেয়ে ভয়ঙ্কর তার মুখ, এবং সেখানে সরীসৃপ বা কোনো জানিত প্রাণীর সঙ্গেই তার মিল নেই। শিংওয়ালা শামুকের মুখ যদি কোনো রকমে 1000 গুণ বাড়িয়ে দেওয়া যায়, তাহলে এ মুখের বিভৎসতা খানিকটা আদল বোধহয় তাতে আসে। সেই মুখ দিয়ে ক্ষণে ক্ষণে যে আগুনের হলকার মতো নিঃশ্বাস বেরিয়ে আসছে, তাতেই প্রাণীটিকে সাধারণ বলে আর ভাবা যায় না, অলৌকিক কোনো বিভীষিকা মনে হয়। আগ্নেয় প্রশ্বাস ছেড়ে একবার আমাদের দেখা দিয়েই ড্র্যাগনটি তখন তার কুৎসিত বিশাল দেহটি টেনে নিচের একটি ছোট ঢিপির আড়ালে চলে গেল। আমরা তখন ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মা বাবুই প্রথম সে স্তব্ধতা ভেঙে প্রায় চিৎকার করে বলে উঠলেন, ডিকসন, ডিকসন, না না, ডিকসনের কাছে এক্ষুনি যাওয়া দরকার। মা বাবুকে এতখানি উত্তেজিত হতে সহজে দেখা যায় না, কিন্তু তার এই অবাস্তব কথায় অবাক হয়ে বললাম, কি বলছেন মা বাবু? এক্ষুনি ডিকসনের কাছে যাওয়ার কি দরকার পড়ল? মা বাবু ইতিমধ্যেই মংপোকে নিয়ে অনেকখানি এগিয়ে গেছেন। সেখান থেকেই ব্যস্তভাবে ফিরে বললেন, না 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 না, ভয়ানক ভুল হয়ে গেছে আমাদের, আমাদের যেতেই হবে এক্ষুনি, তোমরা পরে এসো। মা বাবু ও মংপো অন্ধকারে অদৃশ্য হয়ে যাবার পর হিরোতা ও আমি হতবম্ব হয়েই খানিকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মা বাবুর হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি? ডিকসনকে এরকম একলা ছেড়ে আসা অন্যায় হয়েছে বটে, কিন্তু সে তো একেবারে মুক্ত নয়। তাছাড়া যে বিস্ময়কর দৃশ্য দেখে এখনো আমরা অভিভূত হয়ে আছি, তা থেকে হঠাৎ ডিকসনের কথা মনে হওয়াই নিতান্ত বিস্ময়কর নয় কি? ব্যাপারটা যতই অস্বাভাবিক হোক, মামাবাবুর আশঙ্কা যে অমূলক নয়, খানিক পরেই তার শোচনীয় প্রমাণ পাওয়া গেল। ড্রাগনের দেখা আর একবার পাবার আশায় আমরা আরও মিনিট 15 বোধহয় সেখানে অপেক্ষা করছিলাম, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে নিচের সেই পাহাড়ের আড়ালে সেই যে অদৃশ্য হয়ে গেল, আর তার দেখা পাওয়া গেল না। মা বাবুর জন্য খানিকটা উদ্বিগ্ন থাকার দরুন আর সেখানে অপেক্ষা করতে পারলাম না, কিন্তু কুঠিতে যখন ফিরলাম তার আগেই যা সর্বনাশ হবার হয়ে গেছে। কুঠিতে ঢুকেই দেখলাম মামাবাবু গুরুতরভাবে আহত হয়ে বাইরের উঠোনে পড়ে আছেন। মংপো তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। ব্যাকুল হয়ে দুজনে কাছে ছুটে গেলাম। মামাবাবুর জ্ঞান নেই। মংপো এলোমেলোভাবে যা বললে তাতে শুধু এইটুকুই বুঝলাম যে ডিকসন কেমন করে আগে থাকতেই হাতের বাঁধন খুলে ফেলে দরজা ভেঙে বেরিয়ে এসেছিল। মামাবাবুর সঙ্গে সে যখন কুঠিতে এসে পড়ে, তখন ডিকসন রেডিও ট্রান্সমিটারটি নিয়ে পালাবার উপক্রম করছে। মামাবাবু তাকে বাধা দিতে গিয়েই এই দুর্দশা। মামাবাবুর মাথায় সজোরে একটি লোহার ডান্ডা মেরে সে ট্রান্সমিটারটি নিয়ে পালিয়েছে। এই অন্ধকার রাত্রে তার অনুসরণ করা শুধু নিষ্ফল নয়, বিপজ্জনক। মামাবাবুকে ধরাধরি করে আমরা তার বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। মাথার আঘাতটা অত্যন্ত সাংঘাতিক হয়েছে বলেই মনে হয়। মাথার পুরু ব্যান্ডেজটা রক্তে লাল। কোনো রকমের চেতনা তার নেই। একদিন করে 3 দিন কেটে যাবার পরেও যখন মামাবাবুর জ্ঞান হলো না,
তখন একই সঙ্গে আমার আশঙ্কা ও আফসোসের সীমা রইল না। ডিকসনের হাতের বাঁধন আরো শক্ত করবার কথা মনে হলেও কেন যে এই মা-বাবুকে বললাম না? বললে তো এমন বিপদ হতো না। মা-বাবুর চিকিৎসায় ব্যবস্থাই বা করি কি করে? এই সুদূর জঙ্গলে কোনো উপায় তো নেই। হিরো তার অনুচরেরা ফিরে এলে যেমন করে হোক মা-বাবুকে নান পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হবে, কিন্তু তাদের তো কোনো পাত্তাই নেই। শেষে শেষে এই অজানা পাহাড়ে মা-বাবুর কি বেঘরে প্রাণ যাবে? সারাদিন আমি হিরোতার সঙ্গে সেই নির্জন অভিশপ্ত উপত্যকার দিকে তাকিয়ে হতাশ প্রতীক্ষায় কাটাই। দুঃখে আফসোসে মা-বাবুর ঘর পর্যন্ত মারাতে ইচ্ছা করে না, সেখানে যাবার উপায়ও নেই। প্রভুভক্ত মংপো সারাদিন হিংস্র বাঘিনীর মতো সে ঘরের পাহারায় থাকে। আমাদের মা-বাবুকে ছুঁতে পর্যন্ত সে দেয় না। সেদিন আমরা মা-বাবুর সঙ্গে ফিরে এলে এ বিপদ ঘটত না, এই বিশ্বাসেই সে বোধহয় আমাদের উপর একেবারে আগুন হয়ে আছে। তার সেবা অবশ্যই একটা প্রশংসা করবার জিনিস। কি করে এই অজ্ঞান অসার রোগীকে সে যে খাওয়ায় তা আমরা ভাবতেও পারি না। সে না থাকলে এই রকম রোগীর সেবা আমরা করতে পারতাম কিনা সন্দেহ। চতুর্থ দিনেও যখন মা-বাবুর জ্ঞান হলো না, তখন সত্যিই একেবারে হতাশ হয়ে গেলাম। মংপোর কাছে যা শুনলাম তাতে মনে হলো মা-বাবুকে এক রাতের বেশি আর বোধহয় রাখা যাবে না। হিরোতার অনুচরেরা এখন এসে পড়লেও আর কোনো লাভ নেই। মা-বাবুকে এই অবস্থায় কোথাও আর সরানো সম্ভব নয়। এইখানেই তার শেষ শয্যা তৈরি করতে হবে। মংপোর বাধা সত্ত্বেও ভেতরে ঢুকে মা-বাবুর গায়ে হাত দিলাম। গা ঠান্ডা হয়ে আসছে। এ কয়দিন তার গায়ে হাত দিয়ে দেখিনি। বুঝলাম জ্বরের অসহ্য উত্তাপ এইবার মৃত্যুর শীতলতায় নেমে যাচ্ছে। এই ঠান্ডা হওয়াটা শেষের পূর্ব লক্ষণ। ধরা গলায় একবার ডাকলাম, মা-বাবু। কোনো সাড়া নেই। কোনো রকমে কান্না চেপে একেবারে মরিয়া হয়ে নিজের ঘরে গিয়ে বন্দুকটা তুলে নিলাম। হিরোতা এতক্ষণ সঙ্গেই ছিল। সে অবাক হয়ে বললে, আরে করছো কি? যথাসম্ভব শান্ত স্বরে বললাম, মামাবাবু যে আর বাঁচবেন না তা বুঝতে পারছি, কিন্তু যে উদ্দেশ্যে তিনি প্রাণ দিলেন তা ব্যর্থ আমি হতে দেব না। এই উপত্যকার সমস্ত রহস্য আমি উদ্ধার না করে ফিরব না হিরোতা। কিন্তু তুমি যাচ্ছটা কোথায়? যেখানে সেদিন ড্র্যাগন অদৃশ্য হয়েছিল সেই পাহাড়ে। হিরোতা ব্যাকুলভাবে বললে, তুমি কি পাগল হয়েছ? এই সন্ধ্যা হয় হয়, এমন সময় পাগল না হলে কেউ সেখানে যায়? আমায় পাগল তুমি ভাবতেই পারো বলে আমি বেরিয়ে পড়লাম। হিরোতা বিমূঢ়ভাবে দাঁড়িয়ে রইল। পাহাড়ের পথে অনেক দূর নেমে যাবার পর হঠাৎ পেছনে দ্রুত পায়ের শব্দ পেয়ে চমকে ফিরে তাকালাম। দেখি হিরোতা দূর থেকে ছুটে আসছে। সে হাঁপাতে হাঁপাতে কাছে আসবার পর আবার সামনে অগ্রসর হয়ে বললাম, এ কি, তুমি এলে যে? হিরোতা বললে, তোমাকে একা ছেড়ে দিই বা কি করে বলো? যাক, ভালোই হয়েছে, কিন্তু আমি সত্যিই ভেবেছিলাম এতটা সাহস তোমার হবে না। হিরোতা রুখে উঠে বললে, জাপানিদের তুমি ভীরু মনে করো? না না, ভীরু মনে কেন করব? তবে অকারণ বিপদ কেই বা সাধ করে ঘাড়ে নিতে চায়? হিরোতা হেসে ফেলে বললে, তোমার যদি কারণ থাকে তো আমারও থাকতে পারে। যে পাহাড়ের আড়ালে ড্র্যাগনকে অদৃশ্য হয়ে যেতে দেখেছিলাম তার উত্তর দিক দিয়ে নিচের উপত্যকায় আমরা যখন নামলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অনেক ওপর থেকে ঠিক ধারণা করতে না পারলেও এখানে নেমে দেখলাম এই উপত্যকাটি বেশ সুন্দর।
উঁচু থেকে ছোট ঢিবি বলে যা মনে হয়েছিল সেগুলি দেখলাম বেশ বিরাট পাহাড়। এই উঁচু নিচু পার্বত্য অঞ্চল দিয়ে ওঠানামা করতে করতে হঠাৎ এক জায়গায় পৌঁছে একটা সোজা সমতল রাস্তা পেয়ে একেবারে অবাক হয়ে গেলাম। রাস্তাটির একটি বিশেষত্ব সবচেয়ে বিস্ময়কর। রাস্তার বদলে চওড়া একটি গভীর পরিখাই তাকে বলা যেতে পারে। যেন গোপন রাখবার জন্যই মাটি কেটে সেটি নিচু করে তৈরি করা হয়েছে। রাস্তাটিতে নেমে অবাক হয়ে হিরোতাকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি বলো তো? এখানে এরকম রাস্তা আছে তুমি জানতে? হিরোতা আমার মতোই বোধহয় বিস্মিত হয়েছিল। ধীরে ধীরে বললে, না, আমিও তো সেটাই ভাবছি। এই 5 বছরে তো কোনোদিন জানতে পারিনি। সন্ধ্যার আলোতেও আরেকটি ব্যাপার তৎক্ষণাৎ নজরে পড়ায় নিচু হয়ে পড়ে উত্তেজিতভাবে বললাম, এই দেখো, দেখেছ? স্পষ্ট মোটরের টায়ারের দাগ। এ রাস্তা দিয়ে তার মানে মোটর লরি যাতায়াত করে এবং খুব সম্প্রতি করেছে। দাগ দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো খানিক পরেই পারব বলে দুজনে এবার সেই রাস্তা ধরেই দ্রুত পদে এগিয়ে চললাম। উত্তেজনায় মুমূর্ষু মামাবাবুর কথা তখন মন থেকে মুছে গেছে। রাস্তাটি ক্রমশ গভীর থেকে গভীরতর খাদে নেমে পাহাড়ের দিকে এগিয়ে গেছে। সে পথে পাহাড়ের কাছাকাছি পৌঁছবার আগেই অন্ধকার নেমে এলো। গভীর খাদের ভেতর সে অন্ধকার কলির মতো গাঢ়। টর্চ না জেলে আর পথ দেখা যায় না। হিরোতা হঠাৎ এক জায়গায় বসে পড়ে বললে, সত্যি কি তুমি আজ এ রাস্তার শেষ পর্যন্ত না দেখে ছাড়বে না? একটু বিরক্ত স্বরেই বললাম, বলো কি? এমন একটা রহস্যের সূত্র পেয়েও ফেলে চলে যাব? দেখো, তোমার যদি ভয় হয় তো তুমি ফিরে যেতে পারো। হিরোতা আর কিছু না বলে মনে হলো লজ্জিত হয়েই দ্রুত পদে এগিয়ে চলল। আমি তাকে ধরে ফেলে বললাম, দেখো, কিছু মনে করো না ভাই, নিজের জন্য নয়, মামাবাবুর সম্মানের জন্যই আজ আমার ফেরার উপায় নেই। হিরোতা গম্ভীর মুখে বললে, বেশ, ফিরতে তোমায় হবে না। বেশি দূর তারপর আর যেতে হলো না। খাদের রাস্তাটি এইবার দেখা গেল দুটি ভাগে ভাগ হয়ে গেছে। একটি সুড়ঙ্গ সোজা সেই পাহাড়ের ভেতরে ঢুকে গেছে, আরেকটি বাঁ দিক দিয়ে পাহাড়টিকে প্রদক্ষিণ করছে বলেই মনে হলো। কোন পথটিতে আগে যাব ভাবছি, এমন সময় স্পষ্ট মোটর লরির ভারী চাকার আওয়াজে চমকে উঠলাম। যেদিক থেকে আমরা এসেছি সেই দিক থেকেই লরির আওয়াজ আসছে। সেখানে পাহাড়ের একটি অন্ধকার ঘুপচি কোণ খুঁজে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম। মিনিট 5 মধ্যেই দ্রুত বেগে 3টি বিরাট লরি আমাদের সামনে দিয়ে পরপর সুড়ঙ্গ পথে ঢুকে গেল। লরিগুলিতে আলো নেই বললেই হয়। যা দুটি আলো মিটমিট করে সামনে জ্বলছে তারও উপরের দিকে ঢাকা, যাতে উপরের কোথাও থেকে তা দেখা না যায়। এই সামান্য আলোতেও লরিগুলির আসল স্বরূপ আমি তখন বুঝে স্তম্ভিত হয়ে গেছি। সাধারণ মাল বওয়া লরি সেগুলি নয়, সেগুলি যুদ্ধের সশস্ত্র মোটরযান। হিরোতা আমার মতোই স্তম্ভিত হয়ে গিয়েছিল। তাকে একটু ঠেলা দিয়ে বললাম, ব্যাপার কি বলতো? এখানে এগুলো কি? এখন কি করবে? এখন? হিরোতা অত্যন্ত গম্ভীর স্বরে বললে, এখন সুড়ঙ্গ পথে এগিয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? সুড়ঙ্গ পথের ভিতরে কিন্তু আর পৌঁছতে হলো না। অন্ধকারে সন্তর্পণে তার মুখ পর্যন্ত এসেছি। এমন সময় পিঠে একটা শক্ত নলের খোঁচা অনুভব করার সঙ্গে রূঢ় গলায় শুনতে পেলাম, তোমার বন্দুকটা দাও। প্রথমটা একটু চমকে গেলেও হেসে বললাম, কি রসিকতা হচ্ছে হিরোতা? এটা কি রসিকতার সময়? হাত বাড়িয়ে আমার কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে হিরোতা বললে, আমাদের রসিকতা একটু বেয়ারাই হয়ে থাকে, ওটাও আমাদের জাতের একটা দোষ বলতে পারো।
হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ায় ও তার গলার স্বরের অপ্রত্যাশিত রূঢ়তায় এবার সন্দিগ্ধ হয়ে বললাম, কি বলছো কি হিরোতা? তুমি তাহলে তুমিও? আমার কথা শেষ করতে না দিয়েই সে অবজ্ঞা ভরে হেসে উঠে বললে, হ্যাঁ, আমি ঠিক নিরীহ চালের কুঠিরওয়ালা নই। জাপানিরা এই জঙ্গলের দেশে শুধু চালের কারবার করতে পড়ে থাকে না। সে কথা আমরা আগে থেকেই অনুমান করতে পেরেছিলাম। অন্ধকারে যেন দৈববাণীর মতন কে বলে উঠল। চমকে আমি অন্ধকারে চারিদিকে তাকালাম। এ কি ভৌতিক ব্যাপার! মা বাবুর কণ্ঠস্বর এখানে এখানে কেমন করে শোনা গেল? হিরোতা আমারই মতো টর্চ জেলে এবার চারিদিকে ঘোরাতেই দেখা গেল আমাদের অদূরে মংপোকে পাশে নিয়ে দাঁড়িয়ে মামাবাবু হাসছেন। কোথায় তার সেই অজ্ঞান মুমূর্ষু অবস্থা? মাথায় ব্যান্ডেজ দূরে থাক, কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। হাতে তার কোনো অস্ত্রও অবশ্য নেই, শুধু একটি ছোট বাক্স। হিরোতার টর্চের আলোতে তিনি এবারে এগিয়ে এলেন। হিরোতা তাঁর দিকে তৎক্ষণাৎ পিস্তল তুলে বললে, সাবধান, সাবধান মিস্টার রায়, কোনো চালাকির চেষ্টা করবেন না একদম। মাবাবু দাঁড়িয়ে পড়ে বললেন, চালাকি? না না না, বন্দুকের বিরুদ্ধে চালাকি করবার মতন আহাম্মক আমি নই। তাছাড়া দেখতেই তো পাচ্ছ, এই বাক্সটি ছাড়া আর কোনো অস্ত্রই তো আমার হাতে নেই। হিরোতা তীক্ষ্ণ তিক্ত স্বরে বলে উঠল, এই ট্রান্সমিটার তাহলে আপনিই লুকিয়ে রেখেছিলেন? ডিকসন নিয়ে পালায়নি? মাবাবু হেসে বললেন, না, বোধহয় পালাবার আগ্রহে খেয়াল ছিল না। হিরোতা আবার বিদ্রুপের স্বরে বললে, মাথায় ব্যান্ডেজ বেঁধে অজ্ঞান হয়ে থাকার ভান করে আমায় খুব ঠকিয়েছিলেন বটে, কিন্তু শেষ রক্ষা তো করতে পারলেন না মিস্টার রায়। কেন বলো তো? মাবাবু অত্যন্ত সরলভাবে জিজ্ঞাসা করলেন, এখানে এসে কিছু ভুল করেছি নাকি? তা একটু করেছেন বই কি। এবার ড্রাগনের সুরঙ্গে আপনাকেও যে ঢুকতে হবে। তা নয় ঢুকলাম। মাবাবু হেসে বললেন, এত কষ্ট করে গোপনে আপনারা এই দূর দুর্গম দেশে এত বড় গড় তৈরি করেছেন, এত যুদ্ধের মাল জড়ো করছেন, এসব একবার দেখে যাওয়া উচিত নয় কি? নিশ্চয়ই, নিশ্চয়ই উচিত, কিন্তু এ দেখে আর যাওয়া বোধহয় আপনার হবে না মিস্টার রায়। ড্রাগনের সুরঙ্গে একবার ঢুকলে আর যে বার হওয়া যায় না। ও থাক থাক থাক, তাহলে আর গিয়ে আমাদের কাজ নাই। মাবাবু এমন ভঙ্গি করে বললেন যে এত বিপদের মুহূর্তেও না হেসে পারলাম না। হিরোতা হঠাৎ বিদ্রুপ ছেড়ে রূঢ় স্বরে বলে উঠল, এনাফ, যথেষ্ট রসিকতা হয়েছে মিস্টার রায়, এবার চলুন। যদি না যাই? যদি না যান? হিরোতা হঠাৎ পকেট থেকে একটা হুইসেল বার করে তাতে ফুঁ দিলে পরমুহূর্তে অন্ধকার সুড়ঙ্গপথ হাজার বাতিতে একেবারে দিনের আলোর মতন আলোকিত হয়ে উঠল। তার গুপ্ত অসংখ্য দ্বার থেকে প্রায় 50 জন প্রহরী বেরিয়ে এলো সশস্ত্র। হিরোতা কিছু বলবার আগেই মাবাবু তাদের দিকে চেয়ে হেসে বললেন, এই তো, যাক, এবার তাহলে একটু সসম্মানে যাওয়া যেতেই পারে। সুড়ঙ্গপথের ভেতর দিয়ে কিছু দূর গিয়েই মাথার উপরে আকাশের তারা দেখে বুঝলাম খোলা কোনো জায়গায় এসে পড়েছি। পেয়ালার তলার মতন জায়গাটি চারিদিকে খাড়া পাহাড় দিয়ে ঘেরা বলে বাইরে থেকে কিছুই তার দেখা যায় না। জায়গাটিতে আলোর অভাব নেই, কিন্তু প্রত্যেক আলোর মাথার দিক সযত্নে আবৃত। এই আলোয় যুদ্ধের উপকরণ সংগ্রহ ও গড় নির্মাণের যেটুকু আভাস পেলাম তাতেই বিস্মিত হতে হয়। যারা এই দূর দুর্গম প্রদেশে সকলের চোখে ধুলো দিয়ে গোপনে এত বড় আয়োজন করা সম্ভব করেছে,
তাদের ক্ষমতার অনিচ্ছা সত্ত্বেও প্রশংসা না করে থাকা যায় না। ভেতরের পাহাড়ের গায়ে একটি বাড়ির বেশ প্রকাণ্ড একটি কুঠুরিতে কয়েকজন প্রহরীর জিম্মায় আমাদের রেখে হিরোতা একটি দরজা দিয়ে কাকে যেন আহ্বান করতে গেল। মনে মনে বুঝলাম আমাদের ভবিষ্যৎ ব্যবস্থা এক্ষুনি এরা স্থির করে ফেলতে চায়। কিন্তু খানিক বাদে যে লোকটির সঙ্গে হিরোতা আবার ঘরে ঢুকল তাকে সত্যিই আমি এখানে দেখবার কল্পনাও করিনি। মা বাবু নিতান্ত সহজভাবেই প্রথমে তাকে সম্ভাষণ করে বললেন, এই যে অশ্বত্থামা, আপনাকেই আশা করেছিলাম। আমাকে আশা করেছিলেন? অশ্বত্থামা আমারই মতো সবিস্ময়ে জিজ্ঞাসা করলে। হ্যাঁ, তা করব না। আপনি যেরকম অতিরিক্ত উৎসাহ ভরে ড্র্যাগনের ভয় দেখিয়েছিলেন, তাতে ওরকম আশা করা স্বাভাবিক নয় কি? যাই হোক, ছাড়ুন। দ্বিতীয়বার আপনার আতিথ্য গ্রহণ করে খুশি হলাম। কিন্তু আমিও হলাম না মিস্টার রায়। অশ্বত্থামা গম্ভীরভাবে বললে। সেই জন্যই আপনাকে গোড়া থেকে সাবধান করতে চেয়েছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে অতিথি বেশি দিনের হলে তার সম্মান রাখা সবসময় সম্ভব হয় না। বেশি দিনের? মা বাবু যেন আকাশ থেকে পড়ে বললেন, বেশি দিনের কোথায়? আমাদের 8 ঘন্টার মধ্যেই এ দেশ ছেড়ে যেতে হবে যে। অশ্বত্থামা ও হিরোতা দুজনেই এবার উচ্চস্বরে হেসে উঠল। অশ্বত্থামা বললে, 8 ঘন্টা কি বলছেন? 8 বছরে ঘর থেকে বেরোতে পারলে আপনি ধন্য মনে করবেন। না না, লাও সর্দার। মা বাবু গম্ভীর ব্যঙ্গের স্বরে বললেন, তা কি করে হয় বলো? ভোরের মধ্যে আমাদের লুয়াং প্রবাং না পৌঁছলেই নয় যে। অত্যন্ত রেগে উঠে অশ্বত্থামা এবার ধমক দিয়ে বললে, চুপ করুন, চুপ করুন মিস্টার রায়। আপনি ভুলে যাচ্ছেন আপনি কোথায় আছেন। মা বাবু কিছুমাত্র বিচলিত না হয়ে প্রশান্ত স্বরে বললেন, আপনারাও আমার হাতের এই বাক্সটার কথা ভুলে যাচ্ছেন। হাতের বাক্স? হিরোতা হঠাৎ চমকে উঠল। তারপর ব্যাপারটা যেন উপলব্ধি করে রাগে চিৎকার করে বললে, শয়তান, তুই বেতারে এই গড়ের কথা কাউকে বলেছিস নিশ্চয়ই। না 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 না, অত বোকা আমি নই হিরোতা। আমার এখনো প্রাণের মায়া আছে। ইন্দো চায়না বা বার্মার গভর্নমেন্ট আমার কথা এখানে এই গড়ের খোঁজ নিতে লোক পাঠালে আমার মাথাটা যে ধরে থাকবে না, এটা আমি বিলক্ষণ জানি। তাই আমি যন্ত্রটির সাহায্যে নিজেদের নিরাপদ করবার ব্যবস্থা করেছি, শুধু কোনো গোপন খবর এখনো কাউকে জানাইনি। কি আপনার ব্যবস্থা শুনি? অশ্বত্থামা উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলে। মা বাবু শান্তভাবে বললেন, আমি শুধু আনাম সরকারকে আমার জন্য মেকং নদীর ধারে লুয়াং প্রবাঙে একটি এরোপ্লেন কাল ভোর পর্যন্ত রাখতে বলেছি। আনামের সরকার মহলে আমার কিছু সুনাম আছে, সুতরাং এরোপ্লেন একটি যে সেখানে থাকবে তা বিশ্বাস করতে পারেন। সে এরোপ্লেন বৃথাই আপনার জন্য থাকবে মিস্টার রায়। হিরোতা গর্জে উঠল। মা বাবু অবিচলিতভাবে বললেন, ভোর পর্যন্ত অপেক্ষা করে আবার দেখা না পেলে তাদের এই উপত্যকায় আমায় খুঁজতে আসতেও বলেছি। হিরোতা আবার রাগে উন্মত্ত হয়ে বললে, শয়তান, তাহলে তোদের গুলি করে মারবো, কুকুর দিয়ে সকলকে খাওয়াবো। তাতে বিশেষ কোনো লাভ হবে কি? এধারে আমার খোঁজে ফরাসি প্লেন তাহলে আসবেই, এবং গড়ও তাদের কাছে লুকানো থাকবে না। তার চেয়ে আমায় ভোরের আগে লুয়াং প্রবাঙে পৌঁছে দেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। তাতে সব দিক রক্ষা হতে পারে। অত্যন্ত ধীরে ধীরে কথাগুলি বলে মা বাবু মৃদু হেসে অন্যদিকে মুখ ফেরালেন। হিরোতা ও অশ্বত্থামা এবার আর রেগে উঠতে পারলে না। দুজনে দূরে সরে গিয়ে খানিক মৃদু স্বরে কি পরামর্শ করে এসে বললে,
আপনাকে বিশ্বাস কি? আপনি একবার ছাড়া পেলে যে এ ঘরের কথা কাউকে জানাবেন না, তা আমরা বিশ্বাস কি করে করব? বিশ্বাস করবেন আমি কথা দিচ্ছি বলে। তাছাড়া বিশ্বাস করা ছাড়া আপনাদের কাছে উপায়ও তো কিছু নেই। বিশ্বাস করলে হয়তো লাভ হতে পারে, কিন্তু আমায় অবিশ্বাস করে ধরে রাখলে আপনাদেরই যে সুবহু বিপদ তা তো বুঝতেই পারছেন। হিরোতা রাগে কি একটা বলতে গিয়ে অশ্বত্থামার ইঙ্গিতে নিজেকে সামলে নিলে। অশ্বত্থামা বললে, বিশ্বাস করলেও লুয়াং প্রবাঙে আপনাকে ভোরের আগে পৌঁছে দেওয়া যে অসম্ভব, তা কি ভেবে দেখেছেন? ভোরের আর মাত্র ঘন্টা 8 বাকি। এই 8 ঘন্টায় এখান থেকে 80 মাইল লুয়াং প্রবাং কি করে যাওয়া যাবে? এখান থেকে লুয়াং প্রবাংয়ের দিকে কোনো রাস্তা যে নেই তা তো আপনি নিশ্চয়ই জানেন। রাস্তা থাকলে অবশ্য মোটর লরিতে অনায়াসে যেতে পারতেন। রাস্তা না থাকলেও এই 80 মাইল 8 ঘন্টায় অনায়াসে যাওয়া যাবে। কি করে? উড়ে যাবেন নাকি? হিরোতা আর নিজেকে সামলাতে পারলে না। না না, উড়ে যাব নয়, তবে ড্র্যাগনের পিঠে চড়ে যাওয়া যেতে পারে। ড্র্যাগনের পিঠে চড়ে? শুধু হিরোতা আর অশ্বত্থামা নয়, আমরা পর্যন্ত মাবাবুর কথায় তখন স্তম্ভিত হয়ে গেছি। মাবাবু আমাদের বিস্ময়টা একটু উপভোগ করেই ধীরে ধীরে বললেন, হ্যাঁ, ড্র্যাগন সাজিয়ে যাকে দিয়ে সমস্ত উপত্যকার লোককে আপনারা আতঙ্কে দেশছাড়া করেছেন, সেই যুদ্ধের ট্যাঙ্কটি পথঘাট না থাকলেও অনায়াসে যে সেটা যে কোনো মাঠের উপর দিয়ে ঘন্টায় 20 মাইল যেতে পারে তা আমি বেশ জানি। পিঠে না হোক, ড্র্যাগনের মতো করে সাজানো একটি বিশাল ট্যাঙ্কের ভেতরে বসে তারপর সত্যিই আমরা লুয়াং প্রবাঙে রওনা হলাম। ক্যাটারপিলার হুইল অর্থাৎ গুঁটি পোকার মতো ফিতে চাকার দরুন এ ট্যাঙ্কের কাছে প্রায় কোনো স্থানই অগম্য নয়। ভোরের আগেই 80 মাইল অনায়াসে পার হয়ে মেকং নদীর ধারে লুয়াং প্রবাঙের এপারে আমরা পৌঁছে গেলাম। পথে ট্যাঙ্ক থেকে তরল আগুনের পিচকারি ছুঁড়ে কেমন করে ড্র্যাগনের আগ্নেয় নিঃশ্বাস তৈরি হয় তাও আমরা দেখলাম। লুয়াং প্রবাঙে একটি এরোপ্লেন যথাযথই আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই এরোপ্লেনে লি সিনকে উপস্থিত থাকতে দেখে আমি তো অবাক। তার পোড়া ঘা তখনও ভালো করে সারেনি, কিন্তু আমাদের দেখতে পাওয়ার আনন্দে তাতে তার ভ্রুক্ষেপও নেই। মাবাবু আমার বিস্ময় লক্ষ্য করে হেসে বললেন, কি খুব অবাক হচ্ছিস তো? কিন্তু কলকাতা থেকে আমি সবার আগে ওকেই লুয়াং প্রবাঙের উপত্যকার রহস্যের সন্ধান নিতে তাড় করেছিলাম। আমরা যতদিনে কলকাতা থেকে জাহাজে ব্যাংকক পৌঁছেছি, ও তার মধ্যেই ড্র্যাগনের রহস্য সন্ধান করে ফেলেছে। কিন্তু দুঃসাহস একটু বেশি দেখাতে গিয়ে তার আগুনের হলকায় প্রাণটা প্রায় দিতে বসেছিল। নেহাত বেয়ারাভাবে অশ্বত্থামার বাড়িতে ওর সঙ্গে দেখা হয় বলেই কোনো পরিচয় যে আমাদের আছে তা না জানিয়ে আমি চলে যাই। অশ্বত্থামাকে তখন থেকেই আমি সন্দেহ করি, তবে লি সিনের শুশ্রূষার অভাব যে হবে না তা জানতাম। এরোপ্লেনে সাইগনের পথে যেতে যেতে তারপর মামাবাবুর কাছে আগাগোড়া সব কিছুর ব্যাখ্যা আমি শুনলাম। যাযাবর হাঁসের রহস্যটা তেমন কিছু গুরুতর না হলেও মিস্টার মর্গ্যানকে অজানা আততায়ী আক্রমণ করা থেকে কেমন করে তার প্রথম সন্দেহ জাগে। অশ্বত্থামার কাছে ড্র্যাগনের আজগুবি গল্প শুনে কি করে এই সন্দেহ আরও সুদৃঢ় হয় যে সব ব্যাপারের পিছনে গভীর কোনো চক্রান্ত আছে। হিরোতাকে গোড়ায় বিশ্বাস করলেও বেতার সেটটি আবিষ্কারের পর থেকেই কি করে তিনি বুঝতে পারেন যে ওই যন্ত্রটি তাঁরই এবং ওই যন্ত্রের দ্বারাই আমাদের ড্র্যাগন দেখিয়ে ভয় পাওয়াবার কথা সে তাদের গোপন গড়ের লোকেদের জানায়। আমার কাছে সেই সময় ধরা পড়ে কিভাবে ডিকসনের নামে দোষ চাপিয়ে সে সাধু সাজে, এবং তারপর আমি নেহাত ড্র্যাগনের রহস্য সন্ধানে বদ্ধপরিকর জেনে সে কিভাবে আমায় বন্দি করবার জন্যই আমার সঙ্গ নেয়, সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তুচ্ছ মনে হলেও যাযাবর হাঁসের রহস্যটা যে সমস্ত অভিযানের মূল, এ কথাও বুঝলাম।
গোপন দুর্গ তৈরি করার দরুন মানুষ ও মোটর লরির প্রভৃতি আনাগোনায় হাঁসেরা এই উপত্যকা পরিত্যাগ না করলে মিস্টার মর্গ্যান তার শিকারের প্রবন্ধে কখনোই প্রশ্ন তুলতেন না এবং লুয়াং উপত্যকা এখনও সবার অজ্ঞাতে গোপন শত্রুর চক্রান্তে সত্যিই অভিশপ্ত হয়ে থাকত। একটি প্রশ্ন এরপর আমার করবার ছিল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি আপনার প্রতিশ্রুতি সত্যিই রাখবেন? এই গোপন গড়ের কথা কাউকেই জানাবেন না? কথা যখন দিয়েছি তখন তার খেলাপ কি করে করি? বলেন কি, এত বড় একটা শয়তানি চক্রের কথা জেনেও আপনি চুপ করে থাকবেন? সায়াম, ইন্দো চায়না, এমনকি বার্মারও সর্বনাশের উদ্দেশ্যে জাপান নির্বিবাদে এই গোপন কেল্লা গড়ে তুলবে। তা কেমন করে তুলবে? আমি ছাড়া কি আর কেউ বাধা দেওয়ার লোক নেই? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কে আবার আছে? মাবাবু হেসে বললেন, কেন, ডিকসন? সে তো আর কাউকে কোনো কথা দেয়নি। ডিকসন? হ্যাঁ, ডিকসন। সে আমাদের ফরাসি সরকারের গুপ্তচর হিসেবে আমাদের আগেই এ উপত্যকার রহস্য ভেদ করেছে। হিরোতা কি ভেবে শেষ মুহূর্তে তার উপর সন্দিগ্ধ হয়ে ওঠে। নিরাপদে ফরাসি সীমান্তে পৌঁছবার আগে পাছে হিরোতা মাঝপথে তাকে বাধা দেয়, এই ভয়ে সে হিরোতাকে যখন তার কুঠিতে বেঁধে রেখে চলে যাবার উদ্যোগ করছে, সে সময় আমরা তাকে ভুল করে বন্দি করি। তারপর ধীরে ধীরে আমার সন্দেহ জাগতে থাকে। আমি তার সঙ্গে ভাব করে সমস্ত কথা জেনে নিই এবং ড্র্যাগন যেদিন দেখা দেয় সেদিনই তার সমস্ত কথা সত্য বুঝে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গিয়ে মুক্ত করে দিই। মাথায় আঘাতের ভান আমি তখন দুটো কারণে করেছিলাম। প্রথমত, ডিকসনকে যে আমি ছেড়ে দিয়েছি সে সন্দেহ নিবারণের জন্য, আর দ্বিতীয়ত, হিরোতা আমায় মুমূর্ষু জেনে কি করে তাই দেখবার জন্য। অবশ্য আমার এই মংপোর সাহায্য না পেলে এ অভিনয় আমি সফল হতাম না। সবই বুঝলাম, কিন্তু ডিকসন কি জন্য হিরোতার কুঠিরে আগুন জ্বেলেছিল বলুন তো? আমি যতদূর জানি গোটা কত গোপন কাগজপত্র পুড়িয়ে ফেলার জন্য। তবে ডিকসনকেই জিজ্ঞাসা করে দেখতে পারিস। ডিকসনকে? সে কোথায় থেকে এলো? মাবাবু উত্তর না দিয়ে প্লেনের স্পিকিং টিউবে অর্থাৎ কথা বলার নলে এরোপ্লেন চালককে কি যেন বললেন। এরোপ্লেন চালক আমাদের দিকে ফিরে হেসে তার চোখের গগলসটা একবার খুলে ফেললে। চালক আর কেউ নয়, ডিকসন। তাইগন থেকে জাহাজে কলকাতা ফেরার 3 দিন পরের কথা। কলকাতা এসেই একটা ক্রিকেট ম্যাচে বাইরে কদিন খেলতে যেতে হয়েছিল। ফিরে এসে বেলা প্রায় 12টার সময় মাবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। এই সময়টা সাধারণত তাকে লাইব্রেরিতে পাওয়া যায়, কারণ এইটাই তার প্রাতঃকাল। কিন্তু কোথায় মাবাবু? লাইব্রেরি ও বাইরের ঘর খুঁজে উপরে যাবার পথে মংপোর সঙ্গে দেখা। এক গাদা জামা কাপড়ের বান্ডিল নিয়ে সে নিচে নামছে। জিজ্ঞাসা করলাম, মাবাবু কোথায় রে? কি করছেন? বাবু? মংপো অত্যন্ত গম্ভীর হয়ে বললে, বাবু গুম। হতবম্ব হয়ে বললাম, গুম? গুম কি রে? মংপো আরও জোর দিয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, গুম গুম, গুম কাটা। গুম কাটা? হঠাৎ আতঙ্কে আমার বুক কেঁপে উঠল। মংপোর অপরূপ বাংলায় গুম খুনি কি সে গুম কাটা বলে বোঝাতে চাচ্ছে? লুয়াং উপত্যকার শত্রু কি তাহলে এত দূর পর্যন্ত ধাওয়া করে এসেছে? এইভাবেই কি তারা তাহলে শেষ পর্যন্ত প্রতিশোধ নিলে? ভয়ে কম্পিত পদে উপরে উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির উপর থেকেই মাবাবুর গলা পাওয়া গেল। মংপো, এই মংপো, হতভাগা, ফের তুই বাংলা বলছিস? তাড়াতাড়ি তার কাছে উঠে গিয়ে বললাম, এই ব্যাপার কি মাবাবু? গুম কাটা শুনে আমার তো আক্কেল গুরুম হয়ে গেছিল। মাবাবু হেসে বললেন, আরে আর বলিস না, বেটা হেলে ধরতে পারে না, কেউটে ধরার শখ। উনি বাংলা ইডিয়াম ব্যবহার করছিলেন। গুম কাটা মানে হলো ঘুমিয়ে কাঁদা।
অনেকক্ষণ পরে কষ্টে হাসি থামিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি সত্যি এই দুপুরবেলা পর্যন্ত ঘুমোচ্ছিলে? মাবাবু অত্যন্ত সংকুচিতভাবে বললেন, আর কি করি বল। শেষ হলো আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা ড্র্যাগনের নিঃশ্বাস। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে আবার পরের পর্বে, ঠিক পরের শনিবার, ঠিক রাত 8:30। দেখতে থাকুন বাংলার অন্যতম গল্প পাঠের চ্যানেল ধুলোবালি টেলস।